মণ্ডল। বৃহস্পতিবারের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের কজন তার নাম জানতেন সন্দেহ আছে, কিন্তু কোটি কোটি টাকা ও কেজি কেজি সোনা উদ্ধারের পর এখন খবরের শিরোনাম থেকে চায়ের দোকানের আড্ডা সবার মুখে মুখে ঘুরছে তার নাম। বিশাল বাড়ি, চমকে ওঠার মতো পার্কিং লট, সবচেয়ে বড় প্রশ্ন হলো টুলু এত টাকা করলেন কোথা থেকে? বীরভূমের বেতাজ বাদশার মাথায় কার কার হাত ছিল? পাথর বালি থেকে গরু বেআইনি ব্যবসার এই সাম্রাজ্য টুলু খেতে বসেছিলেন কিভাবে? কার প্রশ্রয়? পরিবর্তে কার কার কাছে প্রণামী পাঠাতেন তিনি? আরে এরা কয়েক হাজার কোটি টাকা এরা রোজগার করেছে তৃণমূল করে। তৃণমূল করবে, তার ঘর থেকে সোনা বেরোবে না, তার ঘর থেকে টাকা বেরোবে না, তবে লোকটা চরিত্রবান, এর ঘর থেকে অন্তত কন্ডম বেরোয়নি, হ্যাঁ মদের বোতল বেরোবে না, তো এরা তৃণমূলটা করবে কেন? তৃণমূল করলে সব বেরোবেই। আমি বলছি তৃণমূলকে ভালো করে ঝাড়পোঁছ করলে, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং এটাই ধীরে ধীরে প্রুভড, হ্যাঁ, যে তৃণমূলের পঞ্চায়েত স্তর থেকে মমতা ব্যানার্জি অবধি ঝাড়লে পশ্চিমবঙ্গের 8 লক্ষ কোটি টাকার দেনা 1 সপ্তাহে মিটবে। টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? প্রাক্তন মন্ত্রী আছে, প্রাক্তন বিধায়করা রয়েছে যারা ইনফ্লুয়েন্সিয়াল, কোনো এক সাংসদ রয়েছেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। এবার এক্স স্যান্ডেলে পোস্ট করে বলুন যে এই যারা আজকে ভালো তৃণমূল হয়ে গেছে, যারা যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা, সেটা তো বাংলার মানুষ এখন সেটা জানতে চায়। এমনিতে টুলু মণ্ডলের এই যে সম্পত্তি প্রবল, কিসের জেরে ওনার এত? বাবা ও ব্যবসা করতো, তো সরকারের দায়িত্ব। অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করেন, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করেন, ও তো ব্যবসায়ী। তো ব্যবসা তো আমি তো ব্যবসায়ী নই, বা এমপি এমএলএ ব্যবসায়ী নই। যদি সরকার ব্যবসাটা কিছু ব্যবসায়ী করে থাকে, সে খবর নিশ্চয়ই সরকারের কাছে থাকা উচিত। কারি কারি টাকা আর সোনা উদ্ধার হয়েছে মিনার মণ্ডলের বাড়ি থেকে, যিনি টুলু মণ্ডলের আত্মীয়। এই টাকা, সোনার পাহাড়, পাথর ও বালির বেআইনি ব্যবসা থেকে টুলু মণ্ডলই মজুত করেছেন বলে অভিযোগ। আমাদের টাকা না। কাদের টাকা? কাদের টাকা? না, এত টাকা কোথায় থেকে এলো আপনার বাড়িতে? আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু। ওই যে আমার দাদা টুলু মারা। হ্যাঁ হ্যাঁ, কবে রেখেছিল ট্রাঙ্কগুলো? কবে রেখেছিল? 1 বছর আগে হবে। 1 বছর আগে। এই হচ্ছে টুলু মণ্ডলের মেয়ের বিয়ের ছবি। উপস্থিত ছিলেন টলিউড থেকে বলিউডের তারকা। জাঁকজমক দেখে লজ্জা পেতে পারেন যে কোনো শিল্পপতিও। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে বুধবার ভোর থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে তল্লাশি। গ্রেপ্তার করা হয় মিনার মণ্ডলকে। টানা 28 ঘন্টা তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার সকাল 8টার সময় উদ্ধার করা 28.5 কোটি টাকা এবং 22 কোটি টাকার সোনার বার, সেগুলি পুলিশ এই মিনার মণ্ডলের বাড়ি থেকে মোহাম্মদ বাজার থানায় নিয়ে যায়। প্রিজন ভ্যানে চাপিয়ে 6টি ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয়েছে এবং আর একটি গাড়িতে সেখানে আর একটি ট্রাঙ্ক এবং ছোট 2টি ট্রাঙ্ক সেগুলি চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে প্রায় 29 ঘন্টা সময় লেগেছে। পুলিশ জানিয়েছে যে তল্লাশি চালানোর পরেই বিপুল পরিমাণ যে ক্যাশ টাকা উদ্ধার হয়, সেই সমস্ত টাকা বান্ডিল করে এই টিনের ট্রাঙ্কগুলিতে ভরা হয়। একইভাবে যে সোনা উদ্ধার হয়েছে সেই সোনাগুলি স্বর্ণকারকে ডাকা হয় এবং সেই সোনাগুলি কত ওজন সমস্ত কমপ্লিট করার পর সেগুলিকেও সিল করা হয় এবং সেগুলিকে ছোট যে টিনের ট্রাঙ্ক ছিল সেগুলিতে ভরে এই মুহূর্তে মোহাম্মদ বাজার থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে লাগাতার জেরা চলছে যে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, টুলু মণ্ডল কিভাবে এখানে টাকা রাখতেন, আর কোথাও টাকা রাখা রয়েছে কিনা, পুরো বিষয়টি পরিষ্কার হতে চাইছে পুলিশ। তবে এখনো খোঁজ মেলেনি ধৃত মিনার মণ্ডলের আত্মীয় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের। পুরো ক্রাইমটা যেটা আমরা দেখেছি, এটা একটা বিরাট এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে ঘটছে
এবং তার একটা ছোটোখাটো বলতে পারেন টিপ অফ দ্য আইসবার্গ যেটা আমরা গতকাল হয়েছে, এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন চলছে, ওনাকে খোঁজা হচ্ছে। আমাদের যেটুকু ইনভেস্টিগেশনে এসছে তাতে উনি পালিয়ে যাবেন এবং সেই কারণে এই ভদ্রলোককে এই সমস্ত সম্পত্তির কাস্টোডিয়ান করে রেখে গেছেন যে তুমি পাহারা দাও, আমাকে বেরিয়ে যাচ্ছি। এবং 23শে মের পর ওনার মুভমেন্ট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন চলছে। আইনের হাত খুবই শক্ত, দেখা যাক, লম্বা, নিশ্চয়ই ধরা পড়বে একদিন। পুলিশ বলছে এই খাজানা আসলে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ও তার আত্মীয় মিনার মণ্ডলের সিন্ডিকেটের ফল। সাসপেক্টেড ওখানে আপাতত একটা লোক যার নাম আছে মোহাম্মদ মিনার মণ্ডল, ওনার বাড়িতে এই হিউজ পরিমাণের ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড বারগুলো রিকভার হয়েছে। অ্যান্ড উনি ওনার এক্সামিনেশনের সময় বলেছে উনি যে টুল্লু মণ্ডল আলিয়াস নজিবুদ্দিন মণ্ডল নামের যে লোক, ওনার সঙ্গে মিলে সিন্ডিকেট অ্যাক্টিভিটিগুলো যে চালাতো, সেই ক্রাইম করার যে প্রসিডস অফ ক্রাইম আছে, সেই প্রসিডস অফ ক্রাইমের ক্যাশ বা গোল্ড আছে। পুলিশ সূত্রে দাবি, জেরায় মিনার মণ্ডল দাবি করেছেন এই বিপুল টাকা ও সোনা টুলু মণ্ডলের। মিনার মণ্ডল আরও দাবি করেছেন টাকা রাখার দায়িত্ব থাকলেও আলমারি খোলার অধিকার নাকি তার ছিল না। বুধবার সেই আলমারি ভেঙেই পাহাড় প্রমাণ গুপ্তধন উদ্ধার করে পুলিশ। ইনি যার যেখানে বাড়ি আছে মিনাল মণ্ডল, ওনার বাড়ি থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যে ভিত্তিতে ওনার এগেইনস্টে যে ইনক্রিমিনেটিং এভিডেন্স যে ছিল। তারপরে যেভাবে ইনভেস্টিগেশন হবে, তদন্ত হওয়ার পরে যত মোটামুটি যেটা সার্চ অ্যান্ড সিজতে পাওয়া গেল, ওটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা। বাড়ি ভর্তি খাজানা আর কিছুই নাকি জানতেন না ধৃত মিনার মণ্ডলের স্ত্রী। আমাদের বলা হয়েছিল যে কাগজপত্র আছে কিছু, সেটাই বলা হয়েছিল। কবে থেকে আছে টাকাগুলো? এত টাকা কোথায় থেকে এলো আপনার বাড়িতে? আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু। ওই যে আমার দাদা টুলু মারা। হ্যাঁ হ্যাঁ। কবে রেখেছিল ট্রাঙ্কগুলো? কবে রেখেছিল? 1 বছর আগে হবে। 1 বছর আগে। বৃহস্পতিবার আদালত চত্বরে একটিও কথা বলেননি ধৃত মিনার মণ্ডল। আপনার বাড়িতে এমন সম্পত্তি উৎপত্তি আপনি তো বাস চালক ছিলেন, আপনার সম্পত্তি উৎস কি রেখে গিয়েছিল? মিনার মণ্ডলকে বৃহস্পতিবার সিউড়ি আদালতে তোলা হলে তার 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। 50 কোটি টাকার মতো ওয়েলথ রিকভার হয়েছে গোল্ড আর ক্যাশ নিয়ে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিংয়ের কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে, সাধারণ মানুষের টাকা। তো এই পুরো যা ক্যাশ যা আছে অ্যাজ পার ল যা হওয়ার হবে, আমরা অ্যাজ পার বিএনএসএস এবং বিএনএস অনুযায়ী পেনাল সেকশন এবং বিএনএসএস অনুযায়ী আমরা আমাদের স্টেপগুলো টাইম টু টাইম নেব, যেটা করণীয়। ইনভেস্টিগেশন শুরু হয়েছে, ভেরি আর্লি স্টেজ, দেখা যাক কি হয় আগামী দিনে। এত সোনা, এত টাকা, কিন্তু এতদিন ধরে পুলিশ কি করছিল? কেন্দ্রীয় এজেন্সি ইডি গরু পাচার মামলায় এর আগে টুলু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছিল। সিবিআই তার বাড়িতে হানা দিয়েছিল, কিন্তু তারাও কিছু আজ করতে পারেনি। সার্চ অ্যান্ড সিজার অপারেশন হয়েছিল, সেই অপারেশনে প্রায় 28.5 কোটি ক্যাশ টাকা অ্যান্ড 15 কিলো গোল্ড পাওয়া গেছিল। মোট ভ্যালু সবকিছু মিলিয়ে প্রায় 50 কোটি। সেই কেসে আমরা একজন যার নাম মোহাম্মদ মিনার মণ্ডল, উনি রিলেশনে মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুলু মণ্ডলের ব্রাদার ইন ল বা জিজা, ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। আজকে আদালতে তোলা হয়েছিল। মাননীয় কোর্ট আমাদেরকে 8 দিনের পিসি দিয়েছে অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন চলছে। আমরা অর্গানাইজড ক্রাইমে কেস করেছি। প্রকৃত চিত্রটা যদি বলেন,
সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা, যাতে মহানায়ক উত্তম কুমার অভিনয় করেছিলেন, সেই সিনেমার নাম নায়ক। নায়কে মহানায়ক স্বপ্ন দেখছিলেন যে তিনি টাকার পাহাড়ে ডুবে যাচ্ছেন। ঠিক তৃণমূল নেতারা টাকার পাহাড়ে ডুবে গেছিলেন। গত 15 বছর ধরে টুলু মণ্ডল, অনুব্রত মণ্ডল, মিনার মণ্ডল, এরকম কত বীরভূমের নেতা, নদিয়ার নেতা, উত্তর দিনাজপুরের নেতা, কেউ গরু পাচার, কেউ পাথর চুরি, কেউ বালি বিক্রি, কেউ কয়লা চুরি, এগুলোতে হাত পাকিয়েছিলেন। আর হাত পাকিয়ে এতদিন সবথেকে বেশি রিকভারি হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়, না অর্পিতা কে আছেন তার বাড়ি থেকে 24 কোটি। আর আমার কাছে যা খবর আছে, মিনার মণ্ডলের বাড়ি থেকে তার অনেক বেশি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। গাড়ি গাড়ি সোনা উদ্ধার হয়েছে। গরু পাচার, পাথর পাচারের যে টাকাগুলো, তার এটা একটা ক্ষুদ্র অংশ, টিপ অফ দ্য আইসবার্গ। এবং তৃণমূলের শুধু টুলু মণ্ডল বা অনুব্রত মণ্ডল বা মিনার মণ্ডল নয়, এরকম আরও বহু নেতা আছে যাদের বাড়িতে যদি সিবিআই, ইডি বা পুলিশ যায় বা আয়কর দপ্তর যায়, আরও অনেক বেশি টাকা উদ্ধার হবে। যত বড় নেতা, তার কাছে টাকার পরিমাণটা তত বেশি হবে। অনুব্রত মণ্ডলের ওপরে তো কালীঘাটের ব্যক্তির আশীর্বাদ আছে। কালীঘাটের ব্যক্তির কাছে যতক্ষণ না পৌঁছতে পারছেন পিছিয়ার ভাইপো, ততক্ষণ সমস্ত টাকা পুনরুদ্ধার হবে না। আমাদের কাছে তো এরকমও ইনফরমেশন আছে যে বিদেশে টাকা পাচার করা হয়, বিভিন্ন দ্বীপরাষ্ট্রে তৃণমূলের হয়ে টাকা পাচার করা হয়। সেই টাকা আবার একটা কোম্পানির মাধ্যমে তৃণমূলের নেতাদের কাছে চলে আসে। বিভিন্ন সময় তৃণমূলের নেতারা এইভাবে টাকাকে নিয়ে রাজনীতি করেছেন, মানুষের উপর অত্যাচার করেছেন। এই যে এত ডিম খাচ্ছে, ডিম থেরাপি চলছে, মানুষের কতটা ক্ষোভ আছে ভাবুন তো। এক মিনার মণ্ডলকে দেখানো মানেই পুরো তৃণমূলকে দেখিয়ে দিলেন, এটা ভুল। পুরো তৃণমূল দেখাতে গেলে জেলায় জেলায় এরকম মিনার মণ্ডল আছে। বিভিন্ন কাউন্সিলর, বিভিন্ন পঞ্চায়েত প্রধান, বিভিন্ন পঞ্চায়েত সমিতির সদস্য, সর্বোপরি কালীঘাটের পিসি ভাইপো। পিসি ভাইপো যতদিন তাদের আইনের আওতায় আনা না হচ্ছে, ততদিন এইভাবে উদ্ধার সম্পূর্ণ হবে না, এটা হতে পারে না। কারণ মিনার মণ্ডলটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। আর আমি আর একটা বিষয় যেটা এখানে বলতে চাই, সেটা হচ্ছে বিজেপি সরকার, যেটা গত 2 মাস ধরে বা 2.5 মাস ধরে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার কিন্তু এই দুর্নীতি দমনে একেবারে বদ্ধপরিকর। দেখছেন পুলিশ কিভাবে ব্যবস্থা নিচ্ছে। টুলু মণ্ডল এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। অনুব্রত মণ্ডল বলল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণে তার জেল যাত্রা। অনুব্রত মণ্ডল এক প্রকার স্বীকারই করে নিয়েছে তার স্টেটমেন্টে যে সে এই পাথর চুরিতে বা এই দুর্নীতিতে অভিষেক ব্যানার্জির পার্টনার ছিল। কাজেই আমরা দাবি করতেই পারি, এবং আজ সাধারণ মানুষের দাবি, যে আসল যারা কাণ্ডারি এই দুর্নীতির, তাদেরও আইনের আওতায় আনা হোক। বিঘে খানেক জমির ওপর আলিশান প্রাসাদ, কাঁচ দিয়ে ঘেরা বারান্দা, সাজানো গোছানো সবুজ লন। এই ছবি বীরভূমের পাথর সাম্রাজ্যের বেতাজ বাদশা টুলু মণ্ডলের, যার খোঁজে এখন হন্যে হয়ে ঘুরছে পুলিশ। টুলু মণ্ডলের কোনো হদিশ নেই। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, এরকম একাধিক বাড়ি কিন্তু টুলু মণ্ডলের রয়েছে। এটা হচ্ছে সিউড়ি সুভাষপল্লী টুলু মণ্ডলের বাড়ি। সরাসরি সেই বাড়ির ছবিটা দেখাবো আমরা। সেটা হচ্ছে 4 তলা এই বাড়ি, এবং সেই বাড়ি যদি দেখো, গোটা বাড়ি সিসি ক্যামেরায় মোড়া রয়েছে, বিশাল বড় গেট রয়েছে, এবং সেই গেটে একেবারে নজরদারি চালানো হয়। বাইরে গেটের ঠিক বাঁদিকে সেখানে হচ্ছে সিকিউরিটি রুম রয়েছে, সেখান থেকে হচ্ছে সিসি ক্যামেরায় যখন দেখা হয় যে কে বা কারা এসছে, তার পরবর্তীকালে এই গেট ওপেন হয়। অপরিচিত কেউ হলে ছোট পাশের একটি গেট রয়েছে, সেই গেট দিয়ে কিন্তু কথা বলে, তারপরে কিন্তু খোলা হয়। বাড়ির ভেতরে ছবিটা দেখতে পাচ্ছ যে একেবারে প্রাসাদোপম এই বাড়ি, 4 তলা বাড়ি, যে বাড়ির একেবারে সামনে বিশাল বড় লন রয়েছে, যেটা স্থানীয়রা বলছেন প্রায় বিঘার ওপর জমিতে তৈরি হয়েছিল টুলু মণ্ডলের এই বাড়ি। এবং বাড়ির ভেতরে দেখতে পাচ্ছ এই ছবিটা, দর্শকরা দেখতে পাচ্ছেন টুলু মণ্ডল যে পাথর ব্যবসায়ী, এলাকার প্রভাবশালী ব্যবসায়ী বলে পরিচিত এই টুলু মণ্ডল, তার বাড়ির ছবি হচ্ছে
হচ্ছে, তার বাড়ি হচ্ছে এটা, সেই বাড়ির ভেতরে লন, তার পাশে হচ্ছে দেখতে পাচ্ছ যে বড় একটা সুন্দর করে সাজানো গার্ডেন রয়েছে, যেখানে একেবারে বসার জায়গা রয়েছে এবং বাড়ির সামনে দিকে এই বড় লন দেখতে পাচ্ছ, একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বাড়ির যে ছবিটা ভেতর দিকে দেখি, 4 তলা বাড়ি, প্রতিটা ফ্লোর একেবারে গ্লাস দিয়ে চারিদিকে মোড়া অবস্থায় রয়েছে, সুন্দর করে সাজানো অবস্থায়, একটা বাগান বাড়ির মতো করে সাজানো, এবং প্রতিটা ফ্লোরে দেখতে পাচ্ছি গ্লাস দিয়ে তৈরি করা বারান্দার যে রেলিং সেটা রয়েছে। বাড়ির সামনের দিকে সেখানে হচ্ছে একটা টেরেস রয়েছে, যার নিচে গ্যারাজ রয়েছে, সেখানে হচ্ছে গার্ডেন রয়েছে। এই বাড়ির যারা বর্তমানে রয়েছেন, যারা কয়েকজন তারা এসে বললেন যে বিষয়টা নিরাপত্তা রক্ষীরা, যে এই বাড়িতে টুলু মণ্ডল তিনি হচ্ছে নেই, তিনি কোথায় আছেন তারা কেউ জানে না। বৃহস্পতিবার টুলু মণ্ডল ওরফে নাজিমউদ্দিন মণ্ডলের খোঁজে তার সুভাষপল্লীর আলিশান বাড়িতে পৌঁছয় পুলিশ। টুলুদা কোথায় আমরা ঠিক বলতে পারবো না স্যার। কে আছে বাড়িতে? বাড়িতে এখন কেউ নেই। আপনারা কে হন? আমরা এখানকার কর্মচারী, এখানকার কর্মচারী আমরা। আমি মণ্ডল সাহেবের বাড়িতে কাজ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাগান রয়েছে, বাগানের পাশে এখানে গাড়ি, ওখানে গাড়ি রাখার জায়গা, সেই দুটো শাটার নামানো রয়েছে, এখানে দামি গাড়ি থাকে এবং একদম একদম পুরো একটা যে সম্ভ্রান্ত যে লোক বা যার পয়সা প্রচুর রয়েছে, সেই পয়সারই প্রতিফলন হয়েছে তার বাড়িতেও রয়েছে। এই বাড়ি করার আগে, বাড়িটি প্রায় 10 বছর আগে হয়েছে, বাড়ি করার আগে বাস স্ট্যান্ডে সেখানে একটি বাড়িতে টুলু মণ্ডল থাকতেন। টুলু মণ্ডলের আদি বাড়ি হচ্ছে কিন্তু সোৎসাল, অর্থাৎ মোহাম্মদবাজার থানার সোৎসাল গ্রাম, এবং এই গ্রাম থেকেই তিনি উঠে এসেছেন আস্তে আস্তে এবং তারপর এই বিশাল সাম্রাজ্য, পাথরের সাম্রাজ্য বানিয়েছেন। শিউরির এই বাড়ির পাশাপাশি বীরভূমের দেউচাতেই টুলু মণ্ডলের আরও একটি বাড়ির হদিশ মিলেছে, যেখানে দেখা যাচ্ছে প্রায় 2 মানুষ সমান উঁচু পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে এই বাড়ির চৌহদ্দি। শিউরির বাড়ির মতো এটারও চারপাশে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। কিন্তু কিভাবে এত প্রভাবশালী হয়ে উঠলেন টুলু মণ্ডল? কি করে এই বিশাল সম্পত্তির মালিক হয়ে উঠলেন? স্থানীয় সূত্রে দাবি 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসতে রকেট গতিতে উত্থান হয় টুলু মণ্ডলের। বীরভূমে প্রভাবশালী তৃণমূল নেতাদের ধরে পাথর ব্যবসায় ঢোকেন তিনি। পরে একের পর এক পাথর খাদান কিনে কার্যত লালমাটির জেলায় সাম্রাজ্য গড়ে তোলেন টুলু মণ্ডল। কত টাকা মানুষের লুট হয়েছে, এই টাকাগুলো তো আর টুলু মণ্ডলের নিজস্ব নয়। এগুলো পাথর চুরি করে টাকা, বালি চুরি টাকা, কয়লা চুরি, আর কি কি চুরি উনি করেছেন সেটা উনি এবং ওখানকার লোকজন জানেন। কিন্তু এটা সরকারের ট্রেজারিতে আসার কথা ছিল, এই টাকার যে ট্যাক্স সেটা সরকারে আসার কথা ছিল, কিন্তু আগের সরকার ট্যাক্স নিয়ে কোনোদিন চিন্তা করেনি। এই টাকাগুলো তাদের নিজস্ব পার্টির ফান্ডে গেছে, নিজস্ব ব্যক্তিদের কাছে গেছে, কালীঘাটে গেছে, শান্তিনিকেতনে বিল্ডিংয়ে গেছে। তো এইটা সরকার ধোঁকা খেয়েছে, সরকারের, আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। টুলু মণ্ডলের এখনো কোনো খোঁজ নেই, কিন্তু তার মধ্যেই আরেক কাণ্ড। তার বাগান বাড়ি থেকে এবার ফাইল সরানোর চেষ্টার অভিযোগ উঠল। শিউরি থানার জীবধরপুর গ্রামে সেখানে টুলু মণ্ডলের একটি ফার্ম ছিল এবং সেই ফার্ম থেকেই একটি গাড়ি করে সেই ফার্মে থাকা প্রচুর ফাইলপত্র সেগুলো সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি, এবং আমি আমার ক্যামেরাম্যান এরশাদ আলমকে দেখাতে বলবো যে এই বিপুল পরিমাণ যে ফাইল এবং কাগজপত্র সেগুলি এইভাবে ভরা হয়েছিল এবং গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় স্থানীয় বাসিন্দারা তারা এটি দেখতে পান এবং স্থানীয় বাসিন্দারা দেখে গাড়িটি আটক করেন। গাড়িটি আটক করে শিউরি থানাকে খবর দেওয়া হয়। তারপরে শিউরি থানা পুলিশ ছুটে আসে। এই মুহূর্তে শিউরি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং তারা এই গাড়ি পুরো কর্ডন করে আছে এবং এই গাড়ির মধ্যেই প্রচুর পরিমাণ ফাইল এবং কাগজপত্র, এবং যেটা ড্রাইভার অর্থাৎ যে চালক ছিলেন তিনি যেটা জানিয়েছেন যে টুলু মণ্ডল তাদেরকে ফোন করেছিল এবং ফোন করে বলেছিল যে কিছু কাগজপত্র আছে সেগুলো সরিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু কোথায় নিয়ে যেতে হবে সে বিষয়ে তাকে পরিষ্কার কোনো নির্দেশ ছিল না, কারণ তিনি গাড়ি থেকে বেরিয়ে অর্থাৎ যে ফার্ম হাউস থেকে বেরিয়ে এলে পরে তারপরেই তাকে নির্দেশ দেওয়া হতো যে কোথায় নিয়ে যাওয়া হবে বা কী করতে হবে এগুলি। পুলিশ সূত্রে দাবি টুলু মণ্ডলের বাগান বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কিছু নথি পাচারের চেষ্টার সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক সহ 2 জনকে। আমি না আতঙ্কিত হয়ে পড়ছি এবং আমি আস্তে আস্তে সেই দিকে এগোচ্ছি যে আদৌ আর রাজনীতিতে থাকা যাবে কিনা, কোন দল, কে টুলু, কে জুলু, কে ফুলু, এর মধ্যে আমি নেই। আলটিমেট পলিটিক্সটা কি করা যাবে? কি করবে? ধরো এই যে আমি বেরিয়েছি, একটা জামা প্যান্ট দরকার, আসবার জন্য একটা গাড়ি দরকার, সবসময় বাস বা এগুলো পাওয়া যায়। কী হবে? এই 15 তাল, একটা সোনা নাকি 15 তাল, 15 কেজি, তাহলে কি হিরে মুক্ত খাবে? আমি
নিজে খুব লজ্জিত যে আমি একটি রাজনৈতিক দলের সদস্য এবং ঘটনাচক্রে দেখা যাচ্ছে খবরে প্রকাশ যে বারবার যাদের নাম আসছে বিভিন্ন কারণে সবই এক্স তৃণমূল, কালো তৃণমূল, ভালো তৃণমূল ইত্যাদি। অতএব আমি মানি বা না মানি, কোথাও না কোথাও আমার গায়ে এসে কালোটা লাগছে এবং আমি মানুষকে বলবো, দেখুন আপনাদের সকলের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায় আমাদের বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি, কিছুই হয়নি। তাতেই আমরা যখন বাড়ি ঢুকি মাথা নিচু করে ঢুকি, কেননা আমাদের এজেন্সি ডেকেছে, তারা খবর নিচ্ছে। আমি মনে করি যে স্ট্যান্ড রাজ্য সরকার নিচ্ছে, শুভেন্দু অধিকারী আরও করা, আরও স্টার্ন অ্যাকশন এমন করে দিন যেন ভবিষ্যতে ওই অশ্বত্থামা রেগে গিয়ে উত্তরার ছেলেকে পেটে বাচ্চা অন্তঃসত্ত্ব অবস্থায় মেরে দিয়েছিল, তার থেকেও বেশি রাগ নিয়ে ভীম ষাঁড়রূপী দেবতাকে জাপটে ধরেছিল, তার থেকেও বেশি রাগ নিয়ে আপনি গুন্ডা দমন করুন, আপনি দমন করুন এই মাফিয়াদের। কে আছে এদের পেছনে বের হওয়া দরকার। আজকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে এরা নাকি সবই এক্স কালীঘাট তৃণমূল, এখন নাকি অন্য তৃণমূল। আমার এসবে কিচ্ছু যায় আসে না। আই ওয়ান্ট টু সি টু দ্যাট দিস থিংস আর স্টপড। যদি না হয় প্রয়োজনে এমার্জেন্সির মতো ব্যবস্থা নিন। উই আর অল উইথ ইউ। আমরা আপনাকে পূর্ণ সহযোগিতা করব। আরেকটা কথা, বিজেপি এটা করছে তাহলে আমি বিজেপির বিরোধিতা করব, বিজেপি এটা ভালো করছে বিরোধিতা করব। এখন এসব কে ভালো কে কালো এসব ছাড়ুন, মানে কে বিজেপি, এখন হচ্ছে যেটা ভালো কাজ। যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলও কোনো ভালো কাজ করেন, আমি তাকেও প্রয়োজনে নিঃসন্দেহে সাধুবাদ জানাবো। বাট বিশ্বাস করো, মানুষ বেরোলেই আমাদের দিকে আঙুল লেগিয়ে বলছে পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসর্ট অফ দ্য স্কাউন্ডেলস। একসময় তিনি ছিলেন পাথর খাদানের সাধারণ শ্রমিক। সেই খাদানেই পরশ পাথর খুঁজে পেয়েছিলেন টুলু মণ্ডল। অভিযোগ, তারপর সেই পরশ পাথরের ছোঁয়ায় টাকার মিনারে পৌঁছেছেন টুলু। কিন্তু একজন সাধারণ শ্রমিক থেকে কিভাবে টুলু হয়ে উঠলেন এলাকার পাথর সম্রাট? তদন্তকারীদের অনুমান, ডুপ্লিকেট ডিসিআরই তার সাফল্যের চাবিকাঠি। বীরভূমের মোহাম্মদ বাজার পাথর উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। দেউচা পাচামি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য পাথর খাদান ও ক্রাশার। খাদান থেকে পাথরের চাই তোলার পর লরিতে করে তা নিয়ে যাওয়া হয় ক্রাশার ইউনিটে। সেখানে বড় বড় পাথর ভেঙে তৈরি হয় বিভিন্ন মাপের স্টোন চিপস। স্টোন চিপস ক্রাশার থেকে লরি ভর্তি হয়ে চলে যায় বাজারে। তদন্তকারীদের অনুমান, সেই ধাপেই আসল খেলাটা খেলতেন টুলু মণ্ডল। পাথর বোঝাই লরি যখন বাজারে যায়, তখন অত্যন্ত প্রয়োজনীয় নথি হলো ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা ডিসিআর। টোলগেটের কাছে থাকা অফিসে প্রথমে অরিজিনাল ডিসিআর তৈরি করা হয়। ওই নথিতে উল্লেখ থাকে কটি লরিতে করে কত পরিমাণ স্টোন চিপস বাজারে যাচ্ছে। কিন্তু সরকারকে ফাঁকি দিতে আসল ডিসিআর এর লরির সংখ্যা ও পাথরের পরিমাণ কম করে দেখানো হতো। পাশাপাশি ডুপ্লিকেট ডিসিআর তৈরি করতেন টুলু। দুটো ডিসিআর নিয়েই রওনা হতেন লরির চালক। সরকারের কাছে যে তথ্য পৌঁছতো তার থেকে বেশি সংখ্যক লরি বেশি পরিমাণ পাথর নিয়ে যেত, ফলে কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি হতো সরকারের। মূলত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, এই যে কাগজ নিয়ে গত কালকের থেকেই কিন্তু উঠে আসছিল যে ডিসিআর, এটাই হচ্ছে সেই ডিসিআর, এবং যে ডিসিআর যেটা হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক। এই হচ্ছে সেই ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক, যেখানেই হচ্ছে গোটা খেলাটা হয় কীরকমভাবে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার ব্যাপারে। এই রকম যে ডিসিআর রয়েছে, সেই ডিসিআর যেটা অভিযোগ যে এই যে জায়গায় ডিসিআর নকলভাবে বানানো হতো বলে অভিযোগ। এবং এই যে ডিসিআর, যেমন আমার কাছে একটা ডিসিআর এর কপি রয়েছে, সেই ডিসিআর এই যে অফিস ঘর দেখালাম তোমাকে, সেই অফিস ঘরে মূলত হচ্ছে নকল করে ছাপানো হতো।
এবার ডিসিআর কেন নকল করে ছাপানো হতো? কারণ ধরো যে প্রত্যেক দিন হয়তো দেখানো হচ্ছে যে 4,000 বা 8,000 কোনো রকমভাবে গাড়ি বেরোচ্ছে, সেটা সরকারি হিসাবে দেখানো হচ্ছে হয়তো কমিয়ে, এবং সেইখান থেকে গোটাটা সরকারি রাজস্ব ফাঁকি যাচ্ছে এবং গোটাটাই হচ্ছে এই যে সাম্রাজ্য, যে পাথর সম্রাট হয়ে উঠেছিল টুলু মণ্ডল, সেই পাথর সম্রাটের এইটা হচ্ছে মূল আস্থানা, এবং সেই আস্থানায় পুলিশের টিম তারা হানা দিয়েছে। এই যে অফিস, এই অফিসে কি হতো? এই অফিসে কি হতো দেখুন, এই অফিসে আমার শোনা কথা ইললিগেল যত রকমের কাজ, যেমন কিছুদিন আগে আমাদের বিএলএলআরও সাহেব বালি মজুত করা সিজ করেছে, তারপর পাথর কিছু ইললিগেল পাথর, ইললিগেল আমি তো শুনেছি এখানে ওরা ইললিগেল ডিসিআরও ছাপাতো, এই যে আপনি ডিসিআর যেটা নিয়ে আছেন, হ্যাঁ এই ধরনের ইললিগেল ডিসিআরও এখানে ছাপাতো, এখান থেকেই হচ্ছে গোটাটা হচ্ছে কালোবাজির অপারেট করতো। প্রশাসন সূত্রে খবর, এই রকম খাদানের ক্ষেত্রে সরকারি তত্ত্বাবধানে বেসরকারি হাতে রাজস্ব আদায়ের বরাত দেওয়া হয়। সেই হিসেবে বরাত পান প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। আমরা দাঁড়িয়ে রয়েছি রায়পুর ডিসিআর গেটে। এই ডিসিআর গেট একটা সময় পরিচালনা করতেন টুলু মণ্ডল, কিন্তু ভোটের পর বিজেপি ক্ষমতায় আসতেই টুলু মণ্ডলকে সরিয়ে দেওয়া হয় এবং এই ডিসিআরগুলির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের। তারাই মূলত এই মুহূর্তে পরিচালনা করছেন। বীরভূমে 9টি ডিসিআর গেট রয়েছে এবং এই 9টি ডিসিআর গেটে পুরোটাই সরকারিভাবে পরিচালনা করা হচ্ছে। 12 ঘন্টা করে ডিউটি এবং 2টি শিফটে এই ডিউটিতে সরকারি কর্মীরা যেসব ট্রাক পাথর নিয়ে আসছে সেই সব ট্রাক ধরে তাদেরকে ডিসিআর কাটানো হচ্ছে এবং ট্রাকের ওজন অনুযায়ী ডিসিআর নির্ধারিত হচ্ছে। কিন্তু আমরা যখন চালকদের সঙ্গে কথা বলি, তারা জানিয়েছেন টুলু মণ্ডল যখন এই ডিসিআরে নিয়ন্ত্রণ করত তখন তাদের 500 থেকে 1000 টাকা পর্যন্ত এক্সট্রা দিতে হতো, তার জন্য তাদেরকে একটা রসিদ দেওয়া হতো। কিন্তু কেনই টাকা নেওয়া হতো সেটা কিন্তু কখনো তাদের বলা হয়নি। যতক্ষণ পর্যন্ত টাকা না দিতেন ততক্ষণ পর্যন্ত গাড়ি ছেড়ে দেওয়া হতো না। जो डीसीआर दे रहे हैं और आगे जो डीसीआर आपने दिया था, इसमें डिफरेंस कितना है? इसमें डिफरेंस ज़्यादा का नहीं है, करीब 1000 या 700-800 के लमसम में होगा। हाँ, वो एक्स्ट्रा लेता था, वो अलग से लेता था, वो देना पड़ता था, नहीं दीजिएगा छोड़ेगा नहीं। স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর পাথর খাদানে শ্রমিক হিসেবে কাজ করার পর কয়েকটি পুরনো লরি কিনে ঠিকাদারি শুরু করেন টুলু মণ্ডল। আস্তে আস্তে হয়ে ওঠেন এলাকার বড় ঠিকাদার। অভিযোগ, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অনুব্রত মণ্ডলের হাত ধরে উত্থান হয় টুলু মণ্ডলের। পরবর্তী সময়ে অন্যতম বড় পাথর ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। তার কয়েকশো ডাম্পার, 2টি পেট্রোল পাম্প ও একাধিক পাথর খাদান রয়েছে। আমরা বীরভূম জেলায় টাকার পাহাড় দেখলাম, 15 কেজি সোনা দেখলাম। এগুলো মূলত ডিসিআরের টাকা। যে ডিসিআর, জাল ডিসিআর পাওয়া যেত, 2000 টাকা দিলেই জাল ডিসিআর ভুরি ভুরি টুলু মণ্ডলের নেতৃত্বে পাওয়া যেত। আর এমনিতেই যেগুলো অরিজিনাল ডিসিআর সেখানেও 500 টাকা করে বেশি নিত টুলু মণ্ডল। তো সেই সমস্ত টাকাগুলো এইভাবেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ঘরে রাখা থাকে, তার প্রমাণ রাজ্যের মানুষ কাল পেয়েছে এবং প্রশাসনের বদান্যতায় ধরা পড়েছে। আগামী দিনে আরও পাহাড় প্রমাণ বিস্তর সেগুলো আমাদের সামনে আসবে। অবৈধ টাকা উদ্ধার হয়েছে, ঠিক কাজ হয়েছে। অবৈধ সোনা উদ্ধার হয়েছে, ঠিক কাজ হয়েছে। কেউ অ্যারেস্ট হয়েছে, হোক। পেছনে যে বা যারা আছে অ্যারেস্ট হোক। কিন্তু এখানে একটা প্রশ্ন আসবে যে 3 মাস যে সরকার আছে এতদিন করেননি কেন? আর কি শুধু 3 মাস? ভোটের আগের কার্যত 6 মাস গোটা পুলিশ প্রশাসনটা নিয়ন্ত্রণ করেছে ভারতীয় জনতা পার্টি ভায়া ইলেকশন কমিশন। কাকে কোথায় ট্রান্সফার করতে হবে, কোন এসপি থেকে আরও উচ্চপদস্থ থেকে একেবারে থানা পর্যন্ত কার্যত বিজেপির রেকমেন্ডেশনে এই কাজগুলো হয়েছে, অর্থাৎ আপনাদেরই কন্ট্রোলে ছিল। এর বাড়ি ওর বাড়ি, তৃণমূলের নেতাদের বাড়িতে বারবার সিবিআই ইডি সব গেছে। সরকার হওয়ার পর তার সঙ্গে যোগ হয়েছে পুলিশ। এর বাড়ি যায়নি কেন? তো আজকে আবিষ্কার হচ্ছে তা নয়। তাহলে কি সাজিয়ে কোনো একটা প্লট করা হলো? আমরা পুরো তদন্তটা চাই এটা।
তার কারণ হচ্ছে বীরভূম তো আপনাদের টার্গেটে ছিল। আপনারা বীরভূম নিয়ে এত জানতে পারলেন, এত লোককে ইডি ডাকলো, এত লোককে অ্যারেস্ট হলো, এত লোককে চাপ দিয়ে শিবির বদল, দল বদল, খারাপ লোক ভালো হয়ে গেল, আর আপনারা শুধু এর বাড়িতে একটা গুপ্তধন রাখা আছে আপনারা জানতেন না? আর এটা কি শুধুমাত্র ভালো তৃণমূল বা শুধুমাত্র তৃণমূল? আজকে শাসক দলের কেউ কোনো কিছু জানতেন না, কেউ কোনো এর উপকার পাননি। এই গোটাটা নিয়ে তদন্তটা দরকার। কিন্তু আনফর্চুনেটলি একটা সেকশন ঘটনার সঙ্গে তৃণমূল এমনকি নেত্রীকে পর্যন্ত জড়িয়ে মেলাইন করে কিছু প্রচার করছেন। এর সঙ্গে দূর দূর তাক নেত্রীর কোনো সম্পর্ক নেই। উল্টে আমরা এই প্রশ্নটা করছি যে নেত্রী 7 বারের সাংসদ স্যালারি নেননি, 3 বারের মুখ্যমন্ত্রী স্যালারি নেননি, তাকে এসবে না জড়িয়ে আগে বলুন যে এতদিন ধরে আপনাদের টার্গেট বীরভূম, আচ্ছা এইটা উদ্ধার হলো, এটাই কি সব, নাকি এটা হিমশৈলের চূড়া মাত্র? তাহলে বাকিটা কি অনেকের কাছে বা অনেকের ভোগ দখল বা ভোটে কাজে লাগানো হয়ে গেছে এখন এইটা সামনে, নাকি কোনো গন্ডগোল হয়েছে হিসেবের খাতায়? এটা নর্মাল নয়। যেটা ধরা পড়ছে 100 বার ধরা পড়া উচিত, অ্যারেস্ট হওয়া উচিত, কিন্তু যেটা বীরভূম জেলা টার্গেট, বীরভূম জেলাকে পাখির চোখ করেছে, আর সেখানে বিজেপির এত রাজ্য এবং কেন্দ্রের এত ইন্টেলিজেন্স গোটাটা ফেল করলো, এতদিন লাগলো। তো এগুলোর সঙ্গে বিধাননগরে যাতায়াত, অমুক জায়গায় যাতায়াত, তমুক জায়গায় যাতায়াত, কত রকম রটনা সব আসে। এটার পুরো দস্তুর তদন্ত দরকার। শুধুমাত্র অমুকের আত্মীয়, তমুকের ক্লোজ, যার যার ক্লোজ আছে কথা বলুন, অ্যারেস্ট করুন। ভালো তৃণমূল হলে আবার ছেড়ে দেবেন না। আপনাদের তো আবার ভালো তৃণমূল হলে পুলিশ দেখতে পায় না, এক বিরাট সমস্যা। ভালো তৃণমূল হলেই 7 খুন মাপ। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলছেন কার সই দেখেছেন, বাড়ি ভেঙে পড়ে গেছে, ভালো হয়ে গেল। মুখ্যমন্ত্রী বলছেন 80 থেকে 90টা বেআইনি কনস্ট্রাকশন, ভালো হয়ে গেল। তারপর থেকে আর দেখতে পান না আপনারা। তো সুতরাং এটা যেটা উদ্ধার হয়েছে নিশ্চয়ই হওয়া উচিত, কিন্তু এটা কিভাবে উদ্ধার হলো, এতদিন হয়নি কেন, আর এই মধুভাণ্ড গুপ্তধন কোথায় কোথায় গেছে, তার পুরো দস্তু তদন্ত আমরা দাবি করছি। শুধু ডুপ্লিকেট ডিসিআর বানানো বা পাথরের ওজনে কারচুপি নয়, ওভারলোডিং থেকেও পকেট ভরতেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। বীরভূমে পাথর খাদানের মোট 9টি ডিসিআর গেট রয়েছে। সেই গেটগুলিতে পাথরের লরি থেকে রাজস্ব আদায় করতেন টুলু মণ্ডলের লোকেরা। রায়পুর গেটের ম্যানেজার ছিলেন টুলুর আত্মীয় মিনার মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, ক্র্যাশারে পাথর বোঝাই করার জন্য ঢোকা ও পাথর বোঝাই করে বেরোনোর সময় ওজন করা হতো লরিগুলি। পাথর বোঝাই লরির ওজন থেকে খালি লরির ওজন বাদ দিয়ে হিসেব করা হতো কত পাথর বোঝাই করা হয়েছে, সেই মতো তৈরি হতো ডিসিআর। ধরা যাক একটি খালি লরির ওজন 1000 কেজি, বৈধ উচ্চতা পর্যন্ত পাথর বোঝাই অবস্থায় ওজন 1600 কেজি, অর্থাৎ ওই লরিতে পাথর আছে 600 কেজি। অরিজিনাল ডিসিআরে লেখা হতো পাথর সহ লরির ওজন 1400 কেজি। 200 কেজি পাথরের টাকা আত্মসাৎ করতেন টুলু মণ্ডল। সেই সঙ্গে বৈধ উচ্চতার পরেও পাথর বোঝাই করা বা ওভারলোড করার অনুমতি দিয়েও বাড়তি টাকা আদায় করা হতো। গাড়ির ওজন তো মনে হয় কাটা যারা আছে করে আর কি, হ্যাঁ প্রাইভেট, মূলত প্রাইভেট। এবার ওজন দেখে মোটামুটি আমরা একটা অনুমান করতে পারি যে হ্যাঁ এটা ঠিক আছে কিনা, ঠিকঠাক। এইভাবেই 1 দশকের বেশি সময় ধরে বীরভূমের পাথর ব্যবসা থেকে রাজস্ব আদায় কুক্ষিগত করে রেখেছিলেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। প্রশাসন সূত্রে খবর, প্রতিদিন 2000 থেকে 2500 পাথর বোঝাই লরি বেরোয় বীরভূম থেকে। এই সংখ্যা থেকে সহজেই অনুমান করা যায় দুর্নীতির অঙ্ক। এটাই তো তৃণমূল। পশ্চিমবঙ্গের জল, জমি, জঙ্গল, প্রাকৃতিক সমস্ত সম্পদ লুট করার দায়িত্বে যারা ছিল তাদের মধ্যে এই শেখ নাসিমউদ্দিন ওরফে টুলু মণ্ডল, প্রশাসন, তৃণমূলের একাংশ, দুষ্কৃতী, এরা সব মিলেমিশে এক হয়ে গিয়েছিল। যে পাথরের রাজস্ব থেকে 7 কোটি টাকা উঠতো, সেখান থেকে মাসে 22 কোটি টাকার বেশি উঠছে। সরকার টাকা পাচ্ছেন এবং এই সরকারের টাকা দিয়ে সমস্ত রকম ব্যবস্থা হচ্ছে। পুলিশের বদলি করেছেন, কে কোন দায়িত্বে থাকবে করেছেন, গোটাটা তো আপনারা চালিয়েছেন। তো তাহলে তখন ধরেননি কেন? তাহলে শুধু ওদের কেন, এর সঙ্গে এটা কি বিজেপিও জানতো? এটা কি কোনো কোনো দলের কোনো কোনো নেতা উপকৃত হয়েছে এগুলোর থেকে? এই সোর্স থেকে কোনো কিছু এবারের ভোটে কেউ কেউ ব্যবহার করেছে কি না সেগুলো তদন্তে আসুক।
দুম করে ভালো তৃণমূল হয়ে গেলে তো হবে না। রাজ্যে ক্ষমতা বদলের পরেই ডিসিআর গেটগুলি থেকে সরানো হয়েছে টুলু মণ্ডল ও তার লোকেদের। বৃহস্পতিবার রায়পুর গেটে গিয়ে দেখা যায় সরকারি কর্মীরা ডিসিআর কাটছেন। শুধু পাথর কিংবা গরু পাচার নয়, বেআইনি বালির কারবারেও টুলু মণ্ডল জড়িত বলে অভিযোগ। চলতি বছরের 6 জুলাই টুলু মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করতে বলে মোহাম্মদবাজার থানার আইসিকে চিঠি লিখেছেন মোহাম্মদবাজারের বিএলএলআরও। চিঠিতে অভিযোগ করা হচ্ছে রাস্তার ধারে বিপুল পরিমাণে বালি মজুত করেছে নিজামুদ্দিন মণ্ডল ওরফে টুলু। টুলু মণ্ডল অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে একের পর এক অভিযোগ, সেই অভিযোগের পাহাড় জমা হতে শুরু করেছে। আমার সামনে বেশ কয়েকটি এফআইআর কপি রয়েছে, যার মধ্যে এই একটি এফআইআর কপি, যেমনটা হচ্ছে এই গত মে মাসে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি যে তার পেট্রোল পাম্প বাড়িতে ভাঙচুরের অভিযোগ। আমার কাছে এই আরও একটি এফআইআর কপি, যেটা হচ্ছে দেখা যাচ্ছে 1 জুন একজন অভিযোগ করেছেন এবং তার হচ্ছে বাড়ি ভাঙচুরের অভিযোগ। আরও একটা যে এফআইআর আমার কাছে রয়েছে, তার অভিযোগ হচ্ছে যেটা কয়েকদিন আগে তিনিও করেছেন মে মাসে, যে তার গাড়ি জোর করে আটকে রাখার অভিযোগ। ইতিমধ্যে একের পর এক অভিযোগ, সেই অভিযোগের পাহাড় জমা হতে শুরু করেছে টুলু মণ্ডলের বিরুদ্ধে এবং এফআইআর হয়েছে। এবং যে বিষয়টা অনেকেই বলছেন, টুলু মণ্ডল অ্যান্ড তার কোম্পানি গোটা বীরভূম জুড়ে কার্যত ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল। চিঠিতে টুলু মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করতে বলার পাশাপাশি মজুত করা বালির উপরও কড়া নজরদারি রাখার কথা বলা হয়েছে। 28 কোটি টাকা এবং 22-23 কোটি টাকা দামের সোনা উদ্ধার হয়েছে এবং বিভিন্ন চ্যানেল যেটা দেখাচ্ছে টুলু মণ্ডলের বাড়িতে যেখানে রেড হচ্ছে সেখানেও সোনার খোঁজ পাওয়া গিয়েছে, অর্থাৎ আরও অনেক বেশি সম্পত্তি উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে। তো এটার একমাত্র সাম্প্রতিককালে উদাহরণ হবে যে পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবীর বাড়ি থেকে যখন টাকাতে এবং গয়নাতে প্রায় 57 কোটি টাকা পাওয়া গিয়েছিল। এবং বীরভূম জেলারই অনুব্রত মণ্ডলের যখন সম্পত্তির হিসাব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তার সিকিউরিটি গার্ড, তাদেরও সম্পত্তির পরিমাণ বহু কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। এখন এইটা করা, দেখুন, রাজ্য স্তরে শাসক দলের নেতা নেত্রী অর্থাৎ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং রাজ্য স্তরের যে পুলিশ বা ভূমি রাজস্ব দপ্তরের যার মন্ত্রী নিজে মমতা ব্যানার্জি ছিলেন, পুলিশ মন্ত্রীও ভূমি রাজস্ব মন্ত্রীও ছিলেন, তাদের অনুমোদন ছাড়া এবং বীরভূম জেলার ডিএলআরও, ডিএম, এসপি এবং তাদের অধীনের অফিসারদের ছাড়া এটা সম্ভব ছিল না। তো আপনারা তো প্রশ্নের সময় বলছিলেন যে এই যে ডিসিআর যেটা কাটাতো সেটা নিয়ন্ত্রণ করতো টুলু মণ্ডল, তো সেটা কি করে সম্ভব? সেটা একমাত্র সম্ভব যখন প্রশাসন সঙ্গে আছে। তো এই যে এখন টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, মৃণাল মণ্ডলের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, সেই সঙ্গে কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত হবে। তৎকালীন যে ডিজি ছিলেন বা তৎকালীন যে ভূমি রাজস্ব দপ্তরের সেক্রেটারি ছিলেন তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। সেখানকার তৎকালীন ডিএম, এসপি এবং ডিএলআরের বিরুদ্ধে তদন্ত করতে হবে, তবে পুরো ঘটনাটা জানা যাবে। এখন স্থানীয় পুলিশ তদন্তটা শুরু করেছে এবং এত সম্পত্তি উদ্ধার করেছে, কিন্তু আপনারা যে শুধু সোনার কথা যদি ধরেন, যেটা মৃণাল মণ্ডলের বাড়ি থেকে পাওয়া গিয়েছে, বলা যাচ্ছে যে সেই সোনা কোনোটা সুইজারল্যান্ড থেকে এসছে, কোনোটা দুবাই থেকে এসেছে, অর্থাৎ স্মাগলিংয়ের যোগ থাকা খুব স্বাভাবিক। এবং অপরাধের যে অর্থ সেগুলো নেওয়া দেওয়া হয়েছে, তাহলে তো এখানে ইডিকে তদন্তে আসতেই হবে। এবং সেটা যদি তদন্ত করা হয় তাহলে এই যে অর্থনৈতিক অপরাধের অর্থ যারা লেনদেন করেছে তারা ভিতরে আসবে, একমাত্র তখনই সত্যিকার বিচার সম্ভব হবে। দেখতে দেখতে গত 15 বছরে বীরভূমে গড় গড়ে তুলেছিলেন টুলু মণ্ডল। এতটাই তার প্রতিপত্তি, এতখানি তার প্রভাব যে একের পর এক সম্পত্তির পাশাপাশি মোহাম্মদবাজারে নিজের নামে বিশাল এই পার্কিং লট গড়ে তুলেছিলেন টুলু মণ্ডল।
টুলু মণ্ডলের খোঁজে বিভিন্ন জায়গায় যখন পুলিশ, তখন হচ্ছে টুলু মণ্ডলের একেবারে সাম্রাজ্যে পুলিশের হানা। কেন বলছি সাম্রাজ্য? এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা মোহাম্মদ বাজার, এবং এই মোহাম্মদ বাজার থানা এলাকার এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে হচ্ছে একটি অফিস ঘর দেখতে পাচ্ছি। সেই অফিস ঘরে পুলিশ হানা দিয়েছে বর্তমানে, এবং সেখানে গিয়ে পুলিশ হচ্ছে সমস্ত বিষয়টা খোঁজখবর সেটা শুরু করেছে। এবং এই অফিস ঘরের পাশাপাশি এই যে জায়গা, এটা হচ্ছে যে টুলু মণ্ডলের পার্কিং হিসেবে পরিচিত ছিল, এবং এই যে পার্কিং লটটি রয়েছে যেখানে পরপর ডাম্পার ট্রাক দাঁড়িয়ে রয়েছে, তার পাশে যদি আমরা দেখি সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে পাথর, সেই পাথর এখানে স্টক করা অবস্থা রয়েছে, বালি এখানে স্টক করা অবস্থা রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, নামে পার্কিং লট হলেও এখানে চলতো টুলু মণ্ডলের নানা প্রকারের বেআইনি কাজকর্ম। যত রকমের ইল্লিগেল কাজ টুলু মণ্ডল সেই কাজের সঙ্গে যুক্ত ছিল, সবাই জানে, এটা একটা হিডেন ট্রুথ। তো এতদিন আমরা বলতে পারিনি, এতদিন সামনে আসতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদেরকে বললে মিথ্যা গাজার কেস দিয়ে দিত, কাউকে জেল খাটাতো, কাউকে দেশ ছাড়া করে দিত, কাউকে পাড়া ছাড়া করে কাউকে মেরেও দিত। পুলিশের কাছে অভিযোগ করতে পারতেন? আমরা পুলিশের কাছে অভিযোগ করার সাহসই পেতাম না, থানায় ঢুকতে পারতাম না। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে অফিস, এই অফিসে কি হতো? আমি তো শুনেছি এখানে ওরা ইল্লিগেল ডিসিআরও ছাপাতো। এই যে আপনি ডিসিআর যেটা নিয়ে আছেন, হ্যাঁ, এই ধরনের ইল্লিগেল ডিসিআরও এখানে ছাপাতো। এখান থেকেই হচ্ছে পুরোটা হচ্ছে কালোবাজির অপারেট করতো। এই ব্যাপার হচ্ছে, দেখুন, টুলু মণ্ডল হচ্ছে একটা চোর, সেটা সবাই জানে, এটা একটা হিডেন ট্রুথ। এই যে পার্কিং লট, এখানেই নাকি বেআইনিভাবে প্রচুর স্টোন চিপস আর বালি মজুত করতেন টুলু মণ্ডল। টুলু মণ্ডলের অনুমতি ছাড়া সেই ডিসিআর কেউ চাপাতেই পারতো না, বা টুলু মণ্ডলের অনুমতি ছাড়া এই বীরভূম থেকে পাথর বেরোতে পারতো না। বীরভূম, মুরারই সহ বিভিন্ন জায়গা থেকে যে পাথর নিয়ে সেই পাথর বিভিন্ন জায়গায় যেত, এবং সেখানে এই ডুপ্লিকেট ডিসিআর তৈরি করা হতো, এবং বিভিন্ন জায়গায় যে টোল পয়েন্টগুলো করা হয়েছিল সেখান থেকেও কিন্তু বেআইনিভাবে এই যে কারবারটা চলতো, সেটা সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার, তার জন্যই কিন্তু এই পাথর সম্রাট হয়ে উঠেছিল ধীরে ধীরে। অনেকেই বলছেন টুলু মণ্ডল এই বেআইনি কারবার থেকেই তার যে শুরু হয়েছিল, তার পরবর্তীতে তার সাম্রাজ্য, এমনকি এই যে টাকা উদ্ধারের ঘটনা, এইখান থেকেই পুলিশ জানাচ্ছে যে একটা অর্গানাইজ ক্রিমিনাল সিন্ডিকেট তৈরি করেছিল টুলু মণ্ডল, মিনার মণ্ডল এবং তার গ্যাং, এবং তার একটা অংশ হচ্ছে এই টাকা, যে টাকা উদ্ধার হয়েছে মিনার মণ্ডলের বাড়ি থেকে। পুলিশ সূত্রে দাবি, টুলু মণ্ডলের বিষয়ে খোঁজ নিতে গিয়ে উঠে এসেছে কেঁচো খুঁড়তে কেউটে। এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যেটা হচ্ছে টুলু মণ্ডলের একটা যে চাবিকাঠি, সাম্রাজ্য তৈরির চাবিকাঠি, যে বিষয়টা অনেকেই বলছেন, সেই চাবিকাঠি হচ্ছে এই জায়গা। এবং এটা কোন জায়গা? এটা হচ্ছে মোহাম্মদ বাজার। এটা বড় একটা, বিশাল বড় একটা পার্কিং লট, এবং এই যে পার্কিং লট যেখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে প্রচুর পাথর রাখা রয়েছে, এখানে বালি রাখা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পরপর একের পর এক যে ডাম্পার, ট্রাক, গাড়ি, সেই সবটা দাঁড়িয়ে রয়েছে। এবং এই যে পার্কিং লটটি দেখতে পাচ্ছ, সেখানে হচ্ছে অনেকেই বলছেন যে টুলু মণ্ডলের এই যে সাম্রাজ্য তৈরির পিছনে, এই বেআইনি কারভাবে যে ব্ল্যাক মানি উপার্জনের পিছনে এই যে জায়গা ছিল, সেটা হচ্ছে মূল চাবিকাঠি হচ্ছে এই জায়গায়। কেন মূল চাবিকাঠি বলা হচ্ছে? এবং সেই চাবিকাঠি থেকে টুলুর সাম্রাজ্য, টুলু মণ্ডলের সাম্রাজ্যের জন্য পুলিশ এখানে যে অফিস রয়েছে, অফিস ঘর রয়েছে, সেই অফিস ঘরে পুলিশের দল তারা আজকে হানা দিয়েছে, মোহাম্মদ বাজার থানা পুলিশ। এবং অনেকেই বলছেন যে টুলু মণ্ডল ছাড়া এখান থেকে পাথর কেউ কোথাও নিয়ে যেতে পারতো না। গরু পাচার থেকে বেআইনি বালির কারবারের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার ঘটনায় একাধিক এফআইআর থেকে পুরনো খুনের মামলা, শুধু বিপুল টাকা সোনাই নয়, সামনে আসছে টুলু মণ্ডলের অপার অপরাধ সাম্রাজ্য। স্থানীয়দের অভিযোগ, এলাকার ত্রাস ছিলেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। টুলু মণ্ডল মানেই পুলিশ, টুলু মণ্ডল মানেই সন্ত্রাস, টুলু মণ্ডল মানেই সব। এখন আপনারা যেটা দেখেছেন, টুলু মণ্ডলের একটা ডেরাতে কালকে বোধহয় 50 কোটি টাকার মতো সোনা, টাকা পয়সা নিয়ে পাওয়া গেছে। এরকম টুলু মণ্ডলের অনেক ডেরা আছে। দেবরঞ্জন রায় নামে এই ব্যক্তির বীরভূমের মোহাম্মদ বাজারে একটি পেট্রোল পাম্প রয়েছে। তার অভিযোগ, শুধুমাত্র বিজেপি করায় 2021-এর বিধানসভা ভোটের ফল বেরোনোর পর তার বাড়ি ও পেট্রোল পাম্পে হামলা চালায় টুলু মণ্ডলের লোকজন। 2021 সালে মে মাসে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম রেজাল্টের পরে। 4 তারিখে টিএমসির ব্লক সভাপতি আমাদেরকে প্রথম হুমকি দেয় যে তোমরা বাড়ি থেকে, তুমি, তোমার ছেলে, স্ত্রী সব বেরিয়ে যাও, তোমাদের বাড়ি অ্যাটাক করা হবে, খুন করা হবে। আমরা ভয় পেয়ে আমার স্ত্রীকে বললাম, আমি বাইরে ছিলাম, যে তুমি পেছন দরজাটা খুলে রাখো, আমি যাচ্ছি। আমি গিয়ে বাড়িতে যেমনি পৌঁছেছি তেমনি দিমদাম করে বুম ফেলতে লাগে টুলু মণ্ডলের লোকজন। এবং ও ফোন করে আমাকে কথা বলেছিল যে টুলু মণ্ডল আর রানা সিনহার নির্দেশে এটা করা হচ্ছে।
তারপরে 20 মিনিট পরে খবর পাচ্ছি যে পেট্রোল পাম্প অ্যাটাক করেছে। সেদিনে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে হামলা চালানো হয়েছিল পেট্রোল পাম্পে। অভিযোগ এলোপাথারি ছোড়া হয় বোমা, ইট, চলে ভাঙচুর, তাণ্ডব। দেখাই যাচ্ছে মাটিতে পড়ে রয়েছে মোটরবাইক। 2021 সালে যখন নির্বাচনে তৃণমূল কংগ্রেস একবারে বিপুল ভোটে জয়লাভ করে, তখন হচ্ছে টুলু মণ্ডলের বাহিনী তারা আসে এই পেট্রোল পাম্পের মধ্যে একেবারে তাণ্ডব চালায় এবং তার পরবর্তীকালে তিনি জানাচ্ছেন যে পুলিশের কাছে অভিযোগ করতে গেলেও কিন্তু অভিযোগ হয়নি। বর্তমানে তিনি অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে। পেট্রোল পাম্পে বোম পড়ে, পাথরটা তোর এই পেট্রোল ছুঁড়ে ভেঙে টেঙে একেবারে তছনছ করে দেয়। আমার একজন কর্মীর হাত কেটে যায়, রক্তে ভেসে যায়, অফিসটাকেও অ্যাটাক করে। তাই সেই সময় আমরা 3খানা অভিযোগ নিয়ে গেছিলাম, কোনো অভিযোগ পুলিশ নেয়নি। শুনেছি কালীঘাটে ওনার আশীর্বাদ, এখান থেকে কোটি কোটি টাকা যেত কালীঘাটে। বাড়ি বা পাম্পে হামলা করেছিল কেন? আমি হামলা করেছিল যেহেতু আমি বিজেপি করি। আমার তখনকার দিনে আমাদের বিজেপি পার্টি অফিস করার জন্য কেউ ঘর ভাড়া দিত না তৃণমূলের ভয়ে। তা আমার স্ত্রী বলেছিল আমরা ঘরেই পার্টি অফিস করবো। আমরা 2খানা পার্টি অফিস করেছিলাম। তাহলে এতদিন আপনারা খোঁজ পেলেন না, নাকি কোনো না কোনো কারণে এটাকে মানে এরকম একটা কিছু করার জন্য এর পেছনে কোনো নিজেদের আপনাদের কি মানে কি করে হলো এটা? আপনারা এত নেতার বাড়ি চলে যেতে পারছেন, এত নেতার বাড়ি রেড হচ্ছে, এখানে রেড হলো না? আজকের জন্য তুলে রেখেছিলেন? বীরভূম থেকেই তো অনেক রকম খবর আসছে, কার সঙ্গে কাদের যোগাযোগ। অনেকে নাকি আবার ভালো তৃণমূল হয়ে গেছে। শুধু ভালো তৃণমূল বললে হবে, তার সঙ্গে আবার অন্য দল বিজেপি বা এদের কারুর কোনো যোগাযোগ ছিল কিনা। অভিযোগের তালিকা আরও দীর্ঘ। টুলু মণ্ডলের বিরুদ্ধে রয়েছে বাড়ি ভাঙচুরের অভিযোগ থেকে গাড়ি আটকে রাখার মতো অভিযোগ পর্যন্ত। দুর্গাপুরের বাসিন্দা রাজকুমার মণ্ডল অভিযোগ 1.5 বছর তার ট্রাক আটকে রাখেন টুলু মণ্ডল। টুলু মণ্ডল অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে একের পর এক অভিযোগ, সেই অভিযোগের পাহাড় জমা হতে শুরু করেছে। আমার সামনে বেশ কয়েকটি এফআইআর কপি রয়েছে, যার মধ্যে এই একটি এফআইআর কপি, যেমনটা হচ্ছে এই গত মে মাসে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি যে তার পেট্রোল পাম্প বাড়িতে ভাঙচুরের অভিযোগ। আমার কাছে এই আরও একটি এফআইআর কপি, যেটা হচ্ছে দেখা যাচ্ছে 1 জুন একজন অভিযোগ করেছেন এবং তার হচ্ছে বাড়ি ভাঙচুরের অভিযোগ। আরও একটা যে এফআইআর আমার কাছে রয়েছে, তার অভিযোগ হচ্ছে যেটা কয়েকদিন আগে তিনিও করেছেন মে মাসে, যে তার গাড়ি জোর করে আটকে রাখার অভিযোগ। ইতিমধ্যে একের পর এক অভিযোগ, সেই অভিযোগের পাহাড় জমা হতে শুরু করেছে টুলু মণ্ডলের বিরুদ্ধে এবং এফআইআর হয়েছে। এবং যে বিষয়টা অনেকেই বলছেন, টুলু মণ্ডল অ্যান্ড তার কোম্পানি গোটা বীরভূম জুড়ে কার্যত ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল। আমার গাড়ি ধরে রেখেছিল, গাড়ি জোরে প্রায় এখন 1.5 বছর হয়ে গেছে, 16-17 মাস। রড নিয়ে এসেছিল দুর্গাপুর থেকে, মালটা এখানে খালি করলো, খালি করার পর বলছে মাল শর্ট। দেখছি আমার এখানে এমবিআই কাটাতে শর্ট নাই, এইসব কাটাতে শর্ট আছে, মালটা গেল কোথায়? যাই করলাম, তারপরে আমি অনেক যোগাযোগ করলাম, এরা কিছু আমাকে গ্রাহ্য করে না। এরা অনেক ছুটলাম, টিএমসি রাজ তখন অনেক বড় লোক না উনি, পারলাম না, তখন সরকার চেঞ্জ হয়েছে বলে তারপরে আমি পেলাম। কি আটকে রেখেছিল? টুলু মণ্ডল। 2022 সালের 3রা আগস্ট গরু পাচার কাণ্ডে এই টুলু মণ্ডলের শিউরি সুভাষপল্লী, সাজানোপল্লী ও পাইকপাড়ার 3টি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের অফিস ও পেট্রোল পাম্পেও তল্লাশি চালিয়েছিল তারা। ওই বছরেরই 4 নভেম্বর গরু পাচার মামলায় টুলু মণ্ডলকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ইডির জিজ্ঞাসাবাদের 2 দিন পর পুরনো খুনের মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে গ্রেপ্তার করেছিল মোহাম্মদ বাজার থানার পুলিশ। নকল চেকপোস্ট পর্যন্ত হতো এবং সেই নকল চেকপোস্ট থেকে একটা সিন্ডিকেট এবং এক্সটর্শনের রাজত্ব শুরু হয়েছিল। রাজ্য সরকারের টাকা, রাজকোষের টাকা এরা লুট করেছে এবং এই আগের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ের যে রাজ্য সরকারের তদানীন্তন নেতারা, সরকারি আধিকারিকরা, ল্যান্ড রিফর্মসের আধিকারিকরা, পুলিশের বিশেষ কিছু শ্রেণীর অফিসাররা, আধিকারিকরা সবাই মিলেমিশে একটা ককাস তৈরি হয়েছিল। এবং এর ফলে কি হয়েছে, এর ফলে কিন্তু তোমার প্রচুর কোটি কোটি টাকা, এ তো কিছু না, মানে তোমার আগেকার শিক্ষামন্ত্রী তথা পরিষদীয় মন্ত্রী নাম্বার 2 অফ দ্য ক্যাবিনেট,
তার কাছ থেকে যে দুর্নীতির টাকা পাওয়া গেছে এর এর কিন্তু 10 গুণ টাকা এর কাছে পাওয়া যাবে। এর নামে ফার্ম হাউস রয়েছে, বেনামিতে ফার্ম হাউস রয়েছে, রিসর্ট রয়েছে, বড় বড় বাংলো রয়েছে, বিশাল প্রপার্টি করে নিয়েছে এই টুলু মণ্ডল। দিনের পর দিন কিন্তু এই রাজ করে গেছে। এখন বিএল অ্যান্ড এলআরও কমপ্লেন দিচ্ছে, এফআইআর করছে। এতদিন সমস্ত সুযোগ সুবিধা, টাকা পয়সা, সিন্ডিকেট, তোলাবাজির পার্ট অফ দিস ককাস হয়ে এখন উনি এফআইআর করতে বাধ্য হয়েছেন। দেখো, তোমাকে যদি করতে হয় তাহলে কিন্তু নলহাটি থেকে শুরু করে, রামপুরহাট থেকে শুরু করে, পচামি থেকে শুরু করে, দেউচা থেকে শুরু করে, পাথর খাদান সব 1 to 1 চেক করতে হবে। এবং চেক করে কিন্তু দেখো ওখানে প্রচুর ডিটোনেটার বলো, জিলেটিন দিয়ে বলো, আগে কিন্তু জিলেটিন কিন্তু এটা কিন্তু আগুন দিয়ে পোলতে লাগিয়ে পালাতে হয়। মানে ডিটোনেটার জ্বালানোর কিন্তু ফাটাবার রাস্তা আছে, কিন্তু সেটা করতে পারবে না, তো এটা সে করার ক্ষমতা নেই। আর ডিসিআর দিয়ে সিন্ডিকেট রাজটা শুরু হতো এবং সেই টাকা কলকাতায় যেত এবং বহু জায়গায় বহু প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে রাজ্য তৃণমূলের রাজনৈতিক আধিকারিক যারা, পুরসভা বলো, তোমার মিউনিসিপ্যালিটি বলো, যেখানে যে আছে সবাইকে সন্তুষ্ট করতো এরা। সুতরাং টুলু মণ্ডল ইজ এ রোগ। টুলু মণ্ডল এবং অনুব্রত মণ্ডল একে অন্যের পরিপূরক। অনুব্রত মণ্ডল ছাড়া টুলু মণ্ডল চলবে। অনুব্রত মণ্ডল তো দুদিন আগেই বলেছে আমি 3.5 কোটি টাকা ভাইপোকে পাঠাতাম প্রতিদিন, পার ডে। তা তুমি কি বলছো? সুতরাং এই যে দুর্নীতি হয়েছে, পুরো রাজ্যটাকে লুট করেছে, পুরো পশ্চিমবঙ্গ সরকারের খাজনাগুলোকে শেষ করেছে, রাজকোষের টাকা নিয়েছে, সমস্ত শেষ করে দিয়েছে। সুতরাং এটা মানে আমাদের পক্ষে এই আগের প্রশাসনের একটা চরম লজ্জা, দুর্নীতি, এত খারাপ গন্ধ বেরোচ্ছে যে এ তাকানো যায় না আর। সাধারণ পাথর শ্রমিক থেকে হয়ে উঠেছিলেন পাথর সম্রাট। টুলু মণ্ডলের রকেট গতির উত্থান হার মানাবে যে কোনো রূপকথাকে। আর বাবার সেই রূপকথায় জাদুকাঠির ছোঁয়া দিয়েছিল মেয়ের বিয়ের অনুষ্ঠান। 2024 সালের ডিসেম্বরে বিয়ে হয় টুলু মণ্ডলের একমাত্র মেয়ে সলমার। যে বিয়ের আসর আলো করেছিলেন বলিউড এবং টালিগঞ্জের অসংখ্য তারকা। नमस्कार, मैं हूं अरबाज खान और मैं आ रहा हूं आपके शहर 28 दिसंबर 2024 इन सूरी बिरहम में सलमा और तौसीफ की मैरिज। টুলু মণ্ডলের একমাত্র মেয়ে সলমার বিয়ে হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের ছেলের সঙ্গে। শিউরি থেকে দুবরাজপুর যাওয়ার রাস্তার ধারে 100 একর জমিতে তৈরি হয় প্যান্ডেল। 1 মাস ধরে প্রাসাদোপম প্যান্ডেল তৈরি করেন কয়েকশো কর্মী। বিয়েতে আমন্ত্রিত ছিলেন কয়েক হাজার লোক। কার্ডের সঙ্গে তাদেরকে দেওয়া হয় বিশেষ রঙের ব্যান্ড। সেই ব্যান্ডের রং ধরে তাদের আপ্যায়ন করা হয়। চোখ ধাঁধানো পরিবেশে ছিল খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। পসরা সাজানো ছিল রাজ্য ও ভিন রাজ্যের অসংখ্য পদ। 7 দিন ধরে চলা অনুষ্ঠানে হাজির ছিলেন মুম্বাই ও টালিগঞ্জের অসংখ্য তারকা। লাইভ পারফরমেন্স করেন শিল্পী মোনালি ঠাকুর। উপস্থিত ছিলেন বলিউডের অভিনেত্রী জারিন খান, ছিলেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অভিনেতা সৌরভ দাস এবং দর্শনা বণিক সহ আরো অনেকে। বিয়েতে উপস্থিত ছিলেন জেলার তৎকালীন শাসক দলের নেতা নেত্রীরা। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে টুলু মণ্ডলের আত্মীয়র কাছে যদি বিপুল পরিমাণ টাকা থাকে তাহলে টুলু মণ্ডলের কাছে কত আছে। তো টুলু মণ্ডলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে, তাহলে তদন্ত হওয়া উচিত। এবং আপনারা তো এখন দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, আপনারাও দেখছেন যে প্রায় 150 কোটি টাকা খরচ করে নাকি টুলু মণ্ডল তার মেয়ের বিয়ে দিয়েছে, যে একসময় একজন ডেলি লেবার ছিল, দিনমজুর ছিল এক কথায়।
সে 150 কোটি টাকা খরচ করে তাদের টলিউড বলিউডের নায়ক নায়িকারা গিয়ে নাকি নেচেছে। নকল চেকপোস্ট পর্যন্ত হতো এবং সেই নকল চেকপোস্ট থেকে একটা সিন্ডিকেট এবং এক্সটর্শনের রাজত্ব শুরু হয়েছিল। রাজ্য সরকারের টাকা, রাজকোষের টাকা এরা লুট করেছে এবং এই আগের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ের যে রাজ্য সরকারের তদানীন্তন নেতারা, সরকারি আধিকারিকরা, ল্যান্ড রিফর্মসের আধিকারিকরা, পুলিশের বিশেষ কিছু শ্রেণীর অফিসাররা, আধিকারিকরা সবাই মিলেমিশে একটা ককাস তৈরি হয়েছিল এবং এর ফলে কি হয়েছে, এর ফলে কিন্তু তোমার প্রচুর কোটি কোটি টাকা, এ তো কিছু না, মানে তোমার আগেকার শিক্ষামন্ত্রী তথা পরিষদীয় মন্ত্রী নাম্বার 2 অফ দ্য ক্যাবিনেট, তার কাছ থেকে যে দুর্নীতির টাকা পাওয়া গেছে এর কিন্তু 10 গুণ টাকা এর কাছে পাওয়া যাবে। এর নামে ফার্ম হাউস রয়েছে, বেনামিতে ফার্ম হাউস রয়েছে, রিসর্ট রয়েছে, বড় বড় বাংলো রয়েছে, বিশাল প্রপার্টি করে নিয়েছে এই টুলু মণ্ডল। দিনের পর দিন কিন্তু এই রাজ করে গেছে। এখন বিএলআরও কমপ্লেন দিচ্ছে, এফআইআর করছে। এতদিন সমস্ত সুযোগ সুবিধা, টাকা পয়সা, সিন্ডিকেট, তোলাবাজির পার্ট অফ দিস ককাস হয়ে এখন উনি এফআইআর করতে বাধ্য হয়েছেন। দেখো, তোমাকে যদি করতে হয় তাহলে কিন্তু নলহাটি থেকে শুরু করে, রামপুরহাট থেকে শুরু করে, পচামি থেকে শুরু করে, দেউচা থেকে শুরু করে, পাথর খাদান সব 1 to 1 চেক করতে হবে এবং চেক করে কিন্তু দেখো ওখানে প্রচুর ডিটোনেটার বলো, জিলেটিন দিয়ে বলো, আগে কিন্তু জিলেটিন কিন্তু এটা কিন্তু আগুন দিয়ে পোলতে লাগিয়ে পালাতে হয়, মানে ডিটোনেটার জ্বালানোর কিন্তু ফাটাবার রাস্তা আছে কিন্তু সেটা করতে পারবে না, তো এটা সে করার ক্ষমতা নেই। আর ডিসিআর দিয়ে সিন্ডিকেট রাজটা শুরু হতো এবং সেই টাকা কলকাতায় যেত এবং বহু জায়গায় বহু প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে রাজ্য তৃণমূলের রাজনৈতিক আধিকারিক যারা, পুরসভা বলো, তোমার মিউনিসিপ্যালিটি বলো, যেখানে যে আছে সবাইকে সন্তুষ্ট করতো এরা। সুতরাং টুলু মণ্ডল ইজ এ রোগ। টুলু মণ্ডল এবং অনুব্রত মণ্ডল একে অন্যের পরিপূরক। অনুব্রত মণ্ডল ছাড়া টুলু মণ্ডল চলবে। অনুব্রত মণ্ডল তো 2 দিন আগেই বলেছে আমি 3.5 কোটি টাকা ভাইপোকে পাঠাতাম প্রতিদিন, পার ডে। তা তুমি কি বলছো? সুতরাং এই যে দুর্নীতি হয়েছে, পুরো রাজ্যটাকে লুট করেছে, পুরো পশ্চিমবঙ্গ সরকারের খাজনাগুলোকে শেষ করেছে, রাজকোষের টাকা নিয়েছে, সমস্ত শেষ করে দিয়েছে। সুতরাং এটা মানে আমাদের পক্ষে এই আগের প্রশাসনের একটা চরম লজ্জা, দুর্নীতি, এত খারাপ গন্ধ বেরোচ্ছে যে এ তাকানো যায় না আর। সাধারণ পাথর শ্রমিক থেকে হয়ে উঠেছিলেন পাথর সম্রাট। টুলু মণ্ডলের রকেট গতির উত্থান হার মানাবে যে কোনো রূপকথাকে, আর বাবার সেই রূপকথায় জাদুকাঠির ছোঁয়া দিয়েছিল মেয়ের বিয়ের অনুষ্ঠান। 2024 সালের ডিসেম্বরে বিয়ে হয় টুলু মণ্ডলের একমাত্র মেয়ে সলমার। যে বিয়ের আসর আলো করেছিলেন বলিউড এবং টালিগঞ্জের অসংখ্য তারকা। नमस्कार, मैं हूं अरबाज खान और मैं आ रहा हूं आपके शहर 28 दिसंबर 2024 इन सूरी बिरहम में सलमा और तौसीफ की मैरिज। টুলু মণ্ডলের একমাত্র মেয়ে সলমার বিয়ে হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের ছেলের সঙ্গে। সিউড়ি থেকে দুবরাজপুর যাওয়ার রাস্তার ধারে 100 একর জমিতে তৈরি হয় প্যান্ডেল। 1 মাস ধরে প্রাসাদোপম প্যান্ডেল তৈরি করেন কয়েকশো কর্মী। বিয়েতে আমন্ত্রিত ছিলেন কয়েক হাজার লোক। কার্ডের সঙ্গে তাদেরকে দেওয়া হয় বিশেষ রঙের ব্যান্ড। সেই ব্যান্ডের রং ধরে তাদের আপ্যায়ন করা হয়। চোখ ধাঁধানো পরিবেশে ছিল খাওয়া দাওয়ার এলাহি আয়োজন।
পসরা সাজানো ছিল রাজ্য ও ভিন রাজ্যের অসংখ্য পদ। 7 দিন ধরে চলা অনুষ্ঠানে হাজির ছিলেন মুম্বাই ও টালিগঞ্জের অসংখ্য তারকা। লাইভ পারফরমেন্স করেন শিল্পী মোনালি ঠাকুর। উপস্থিত ছিলেন বলিউডের অভিনেত্রী জারিন খান, ছিলেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অভিনেতা সৌরভ দাস এবং দর্শনা বণিক সহ আরও অনেকে। বিয়েতে উপস্থিত ছিলেন জেলার তৎকালীন শাসক দলের নেতা নেত্রীরা। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে টুলু মণ্ডলের আত্মীয়র কাছে যদি এই বিপুল পরিমাণ টাকা থাকে, তাহলে টুলু মণ্ডলের কাছে কত আছে। তো টুলু মণ্ডলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে, তাহলে তদন্ত হওয়া উচিত। এবং আপনারা তো এখন দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, আপনারাও দেখছেন যে প্রায় 150 কোটি টাকা খরচ করে নাকি টুলু মণ্ডল তার মেয়ের বিয়ে দিয়েছে, যে একসময় একজন ডেলি লেবার ছিল, দিনমজুর ছিল এক কথায়। সে 150 কোটি টাকা খরচ করে তাদের টলিউড বলিউডের নায়ক নায়িকারা গিয়ে নাকি নেচেছে। কেউ বলে পাথর সম্রাট, কেউ বলে পাথর মাফিয়া। গোটা বীরভূমে তার নাম মোটামুটি এক ডাকে চেনে সবাই, টুলু মণ্ডল। জেলায় কান পাতলে শোনা যায় এই জেলার বিভিন্ন খনি থেকে তোলা পাথরে কার্যত টুলু মণ্ডলের নাম লেখা থাকতো। কারোর জো ছিল না তার নজর এড়িয়ে পাথরের লরি ক্রাশার থেকে নিয়ে যাবে। এভাবে একাধিপত্য কায়েম করেই বীরভূমে নিজের অপরাধ সাম্রাজ্য বিস্তার করেছিলেন তিনি। বুধবার উদ্ধার হওয়া নগদ এবং সোনার পাহাড় সেই হিমশৈলের স্রেফ চূড়া বলে মনে করছেন তদন্তকারীরা। কিন্তু এই সাম্রাজ্য থুড়ি এই ক্রাইম সিন্ডিকেট টুলু মণ্ডল তৈরি করেছিলেন কি করে? স্রেফ এক ব্যবসায়ীর পক্ষে কি এত বড় সিন্ডিকেট চালানো সম্ভব? রাজনৈতিক হেভিওয়েটদের হাত মাথায় না থাকলে কি এত দাপট হতে পারে? টুলু মণ্ডলের উত্থানের নেপথ্যে কাদের কাদের হাত ছিল? স্থানীয় বাসিন্দা এবং বিজেপির দাবি টুলু মণ্ডলের উত্থান মূলত তৃণমূলের জমানায়। বিজেপির অভিযোগ 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অনুব্রত মণ্ডলের হাত ধরে উত্থান হয় টুলু মণ্ডলের। পরবর্তী সময় রাজ্যের অন্যতম বড় পাথর ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। 2016 সালের পর টুলুর উত্থানের গতি ছিল রকেটকেও হার মানানোর মতো। বিজেপির অভিযোগ শুধু অনুব্রত মণ্ডল নন, পরবর্তী সময় হাসনের বিধায়ক কাজল শেখের ঘনিষ্ঠ হয়ে ওঠেন টুলু। সেই সময় পাথর ব্যবসার পাশাপাশি কন্ট্রাক্টরিতেও নামেন। টুলু মণ্ডল খুব সাধারণ পরিবার থেকে খুব সাধারণভাবে উঠে আসা লোক। সেই টুলু মণ্ডল যেদিন থেকে তৃণমূলের এজেন্ট হিসেবে দায়িত্ব পেল, বীরভূম জেলার এজেন্ট তথা পশ্চিমবাংলারও এজেন্ট রাজ্য সরকারের, সেই এজেন্ট হিসাবে দায়িত্ব পাওয়ার পর পুরো পাথর সাম্রাজ্য তার হাতের মুঠোয় চলে এলো। এবং সেই সময়ে বীরভূমের মুকুটহীন সম্রাট ছিলেন বীরভূম জেলার সভাপতি কেষ্টবাবু ওরফে অনুব্রত মণ্ডল। সবই টাকার উৎস হচ্ছে টুলু মণ্ডল। আসল মাথা কে কে এটাকে ধরা হোক। 2009 থেকে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় বিদ্রোহ করে এখন তিনি এনসিপিআইতে নাম লিখিয়েছেন, যে এনসিপিআই এখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শরিক। গত মঙ্গলবারই এনডিএর বৈঠকে নরেন্দ্র মোদীর পেছনের আসনে বসে থাকতে দেখা গিয়েছিল শতাব্দী রায়কে। আমি তো যেটা অ্যাপ্রিহেন্ড করছি, বেশ 2-3 জন ইনফ্লুয়েন্সিয়াল লোক তারা জড়িত রয়েছে। তাদের মধ্যে প্রাক্তন মন্ত্রীও রয়েছে, কোন এক সাংসদ রয়েছে, বীরভূমের বাঘ রয়েছে, প্রাক্তন এমএলএ রয়েছে। তারা তো সব এখন ভালো তৃণমূল, ঋতুব্রত তৃণমূল আছে, সাংসদ তো এনডিএ শরিক, শুভেন্দু অধিকারীর আসল লোক। কে বীরভূমের বাঘ, কে তৃণমূল সাংসদ, কে প্রাক্তন বিধায়ক, কাদের দিকে ইঙ্গিত করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? ও ব্যবসা করতো, তো সরকারের দায়িত্ব। অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করো, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করো। আমি তো ব্যবসায়ী নই, কিছু ব্যবসায়ী করে থাকে ও, সে খবর নিশ্চয়ই সরকারের কাছে থাকা উচিত। যদি কোথাও কোনো অন্যায় থাকে, বিতর্কিত এবং অবৈধ এগুলো থাকে, তো ব্যবস্থা নিন না, কে বারণ করেছে? আবার তখন দেখবেন কে আবার ভালো তৃণমূল হয়ে গিয়ে নাম লিখিয়ে দিল কোথাও, তখন আবার পুলিশ দেখতে পাবে না। শুধুমাত্র তাদের কথায় হ্যাঁ না বললেই পুলিশ যাবে, পুলিশে যাওয়ার মাপকাঠি যেন আবার এইটা না হয়ে যায়। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে টুলু মণ্ডলের আত্মীয়র কাছে যদি এই বিপুল পরিমাণ টাকা থাকে, তাহলে টুলু মণ্ডলের কাছে কত আছে। তো টুলু মণ্ডলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে, তাহলে তদন্ত হওয়া উচিত। পিটিআই সূত্রে খবর,
কেন্দ্রীয় এজেন্সি ইডি এবং আয়কর দপ্তর টাকা ও সোনা উদ্ধারের ঘটনা নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এবং অনুসন্ধান শুরু করেছে। বৃহস্পতিবার ধৃত মিনার মণ্ডলকে আদালতে তোলা হলে সরকারি আইনজীবী বলেন, উনি বলেছিলেন চাবি নেই, তাই আলমারি ভাঙতে হয়েছে। পুরোটা ভিডিও করা হয়েছে। আইনজীবী আরো বলেন, আলমারি থেকে উদ্ধার হওয়া সোনা সুইজারল্যান্ড, দুবাই থেকে আনা। এখনো পর্যন্ত আমাদের যেটুকু ইনভেস্টিগেশনে উঠে এসছে সেটা হচ্ছে যে ল্যান্ড গ্র্যাবিং হতে পারে, তার মধ্যে থেকে এক্সটর্শন হতে পারে, মানুষকে ভয় দেখিয়ে দিনের পর দিন ক্ষমতার আড়াল থেকে, এবং এবং ইকোনমিক অফেন্স বিভিন্ন ধরনের, এইগুলোরই ইনভেস্টিগেশনের জন্য আমরা পিসিপি আয়োগ করেছিলেন। আমরা পাথরের খাদান এবং বালি খাদান সমস্ত কিছুকে ইনভেস্টিগেশনের পার্টে রেখে ইনভেস্টিগেশন এগোনো হয়। তৃণমূল দলের জন্ম দিয়েছে আরএসএস, এ কথাটা আমরা ধারাবাহিকভাবে বলে আসছি। আরএসএসের যে মূল কার্যক্রম তা হচ্ছে ধর্মীয় বিভাজন এবং অন্ধ কমিউনিস্ট বিরোধিতা। সেই কাজটা করতে গেলে পরে একটা রাজনৈতিক দলকে তাদের বিভিন্ন রকম কৌশল নিতে হয়। সেই কৌশলের অন্যতম একটা হচ্ছে দুর্নীতি করা। কেন দুর্নীতি করলে পরে, প্রশাসনকে কাজে লাগিয়ে দুর্নীতি করলে পরে অনেক মানুষকে তারা সঙ্গে নিতে পারেন, যাদের দিয়ে অপকর্ম করানো যায়, গুন্ডামি করানো যায়। সেই কাজটা হয়েছে। দেখেছেন তৃণমূল যখন ছিলেন তখন তারা শিক্ষা বিক্রি করেছেন, যা ইতিপূর্বে পশ্চিমবঙ্গে কল্পনা করা যেত না। তা নিয়ে তদন্ত করার ক্ষেত্রে আমরা দেখেছি সিবিআই এর কত রকম ঢিলেমি। তদন্তের নাটক চললো, আপনারা দেখে থাকতে পারেন। একটা সময়ে রাজীব কুমারকে এই চিটফান্ডের মামলায় গ্রেপ্তার করার জন্য সিবিআই এলেন, রাজীব কুমার বাধা টাধা দিলেন মমতাকে নিয়ে, তারপর সিবিআই ঘুমিয়ে পড়লেন, তারা কিছুই করলেন না, তদন্ত কিছু হলো না। বকটুয়ে যে ঘটনা ঘটেছিল আপনাদের মনে থাকতে পারে, আমি তারপর থেকে ধারাবাহিকভাবে দাবি করেছিলাম যে একদিন বিনা নোটিশে সমস্ত তৃণমূল নেতার বাড়িতে যদি ছাপা মারা হয়, প্রচুর বেআইনি টাকা, বেআইনি অস্ত্র উদ্ধার হবে। হয়নি। ওরা অনুব্রত মণ্ডলকে ওদের দেবতা বানিয়েছিল। সেই অনুব্রত মণ্ডল তার সাকরেদরাই এত চুরি টুরি করেছেন। অনুব্রত মণ্ডলের সাকরেদরা বিনা পয়সায় বিনা আইনে টোল কালেকশন করতেন। এই যে ব্যবস্থা তৃণমূল তৈরি করেছিল তার সঙ্গে বিজেপির সহযোগিতা ছিল, কেন্দ্রীয় স্তরের সহযোগিতা আজও আছে। তাই ভাবছেন ড্রাইভারের বাড়ি থেকে 25 কোটি টাকা, কত 15 কেজি সোনা, এটাও খুব সামান্যই। অনেক নেতার বাড়ি এদিক ওদিক ঘুরলে আরও বেশি পাওয়া যাবে। কেন্দ্রীয় এজেন্সি তারা কাজ করছেন রাজনৈতিক সুবিধা অনুযায়ী, দুর্নীতিকে প্রতিহত করার জন্য নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা প্রকৃতপক্ষে তাদের সুবিধা মতো, রাজনৈতিক সুবিধা মতো দুর্নীতিকে লালন পালন করার চেষ্টা করেছেন। তাই আজকে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছেন মমতাকে সরিয়ে, কিন্তু একই পরিকাঠামো রয়েছে। তাই কোনো তদন্ত হচ্ছে না, হবেও না, খালি নোটিশ যাবে। এই নোটিশ যাওয়াটা খেলা ওরা একটা চালু করেছেন মানুষকে একটু বিভ্রান্ত করার জন্য। তা না হলে যে পরিমাণ দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে, সেই দুর্নীতিতে বহু লোকের তাদের বিরুদ্ধে সাজা হওয়া উচিত ছিল। কেন হচ্ছে না তার কারণ হচ্ছে ইলেকট্রাল বন্ড, এটা আরেকটা দুর্নীতিমূলক টাকা। সেই ইলেকট্রাল বন্ডের সবচেয়ে বেশি টাকা ভারতবর্ষে পেয়েছে বিজেপি এবং একটি স্থানীয় দল হিসেবে পেয়েছে তৃণমূল। তাহলে ওইখানেই তাদের ঐক্য, দুর্নীতির ঐক্য। সেই দুর্নীতির ঐক্যের বাইরে তারা কি করে বেরোবেন? আপনারা যারা ভাবছেন বিজেপি ক্ষমতায় এসছে খুব সততার সঙ্গে কাজ করবে, সম্পূর্ণ মিথ্যা। আত্মীয়ের বাড়িতে জকের ধনের হদিশ। আলিশান বাড়ি, বিরাট পার্কিং লট, অসংখ্য ট্রাক, মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচ। বীরভূমে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সম্পত্তি এবং অবৈধ কারবার নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন পাশের জেলা পূর্ব বর্ধমানের সামনে এলো দুই ছবি। চোখ কপালে তুলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে আউশ গ্রামে, যেখানে রিলের সঙ্গে অনেকটাই মিল পাওয়া গেল রিয়েলের। পুষ্পা সিনেমায় দুধের ট্যাঙ্কারে চন্দন কাঠ পাচারের দৃশ্য সবাইকে চমকে দিয়েছিল, আর আউশ গ্রামে দেখা গেল টমেটোর আড়ালে কয়লা পাচার। তবে পথ দুর্ঘটনা না ঘটলে কিছুই জানা যেত না। পিকআপ ভ্যানে ভর্তি কয়লা আর পিছনে টমেটোর ক্যারেট। পুলিশ সূত্রে জানা গেছে 114 নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিকে যাওয়ার সময় আউশ গ্রামের গোবিন্দপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিকআপ ভ্যানটি। স্থানীয় বাসিন্দারাই চালককে প্রথমে উদ্ধার করেন, তারপরই সামনে আসে সেই ঘটনা। গাড়িতে কি আছে কৌতূহলবশত তা দেখতে গিয়ে চোখ কপালে ওঠে স্থানীয় বাসিন্দাদের। দেখা যায় গাড়ি ভর্তি কয়লা আর পিছনে রয়েছে টমেটো। ড্রাইভারকে আমি উঠিয়ে বার করলাম, আমি গাড়িটাকে পর্যবেক্ষণ করছিলাম, তো দেখলাম যে গাড়িটার পিছনের দিকে টমেটোর সবজি এই ধরনের রয়েছে। তো তারপরে একটু পর ভালো করে লক্ষ্য করতেই দেখা গেল অভিনব কায়দায় ভিতর থেকে প্রচুর কয়লা বের হয়েছে।
কোথা থেকে এই কয়লাগুলোকে আনা হচ্ছে বলে মনে হচ্ছে? আমার যতদূর সম্ভব এটা আপনার আসানসোল ওই সাইড থেকে, আসানসোলেরই নাম্বার গাড়িটা, একমাত্র ওই সাইডে যেখানে কয়লা পাওয়া যায় আমাদের কলিয়ারি সাইড, ওখান থেকে আসছে কয়লা। থেকে পাঠিয়ে দেওয়ার জন্য এইদিকে যাচ্ছে, করা হয় বর্ধমান পাচার হবে। পুলিশের তরফে জানানো হয়েছে কয়লার বৈধ কাগজ না থাকায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে বর্ধমান শহর লাগোয়া শ্রীরামপুরে বালি পাচারের অভিযোগে 4 জনকে হাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দামোদর থেকে প্রত্যেক দিন অবৈধভাবে বালি তোলা হয়, তারপর পুলিশের নজর এড়াতে রাতে মোটর ভ্যানে বালি পাচার করা হয়, যে কারণে খারাপ হচ্ছে গ্রামের রাস্তাও। এই অভিযোগে 4 জনকে ধরে ফেলেন গ্রামবাসীরা। কিছু মোটর ভ্যান আছে ইনলিগেল বালি রাত 2টো থেকে এই গ্রামের ওপর দিয়ে নিয়ে যেত, একটা মোটর ভ্যানের ব্রেক নেই এবং খুবই জোরে গাড়ি নিয়ে যেত। এই জন্য আমরা গ্রাম থেকে সবাই এক হয়ে ভ্যানগুলোকে আটকে পুলিশের প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের কোনো লাইসেন্স নেই, তাদের কোনো কাগজপত্র নেই, কিচ্ছু নেই। বালিটা কোথা থেকে নিয়ে? বালিটা নদীর বাঁধ থেকে নিয়ে আসে, কোথা থেকে আসে আমরা সঠিক তথ্য জানি না, ডিভিসির বাঁধের উপর দিয়ে আসে। 4 জনকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। বালি বোঝাই 3টি মোটর ভ্যান বাজেয়াপ্ত করেছে পুলিশ। বালি পাথরের ক্রাইম সিন্ডিকেট নিয়ে রাজ্য রাজনীতি এখন সরগরম। তার মধ্যে কি দিল্লির বুকে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতির নতুন কোনো সমীকরণ? জল্পনা উস্কে দিয়েছে দুটো ছবি। এনসিপিআই এর দেওয়া এই ছবি ঘিরেই প্রশ্ন উঠছে, লোকসভায় কালীঘাট তৃণমূলের ঘর কি আরো খালি হতে পারে? হ্যাঁ, এরকম তো রাজনীতিতে হয়, এটা ডাবল ট্র্যাক। আমি জন্মে বিজেপি বা এনসিপিআই তে যাব না। এনসিপিআই এর দেওয়া প্রথম ছবিতে দেখা যাচ্ছে একই টেবিলে বসে খাচ্ছেন মোদী সরকারের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তার ঠিক পাশেই বসে রয়েছেন কালীঘাট তৃণমূলের 2 সাংসদ সৌগত রায় এবং শত্রুঘ্ন সিনহা। এনসিপিআই এর দেওয়া এই ছবিতে আবার দেখা যাচ্ছে সাংসদদের সঙ্গে বসে খাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা। আর টেবিলে হাত দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছেন কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়। সংসদের শাসক ও বিরোধী সাংসদদের মধ্যে সৌজন্য বিনিময় নজিরবিহীন নয়, বরং স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসা যাওয়া, শিবির বদল, দল বদল যেভাবে লেগেই থাকে, তাতে সবকিছু ঘিরেই জল্পনা তৈরি হয়। লোকসভায় তৃণমূলের 28 সাংসদের মধ্যে 20 জন বিদ্রোহ করে এনসিপিআইতে মিশে গেছেন। ইতিমধ্যে তারা বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনের কথাও ঘোষণা করেছেন। এনডিএর বৈঠকেও ডাক পেয়েছেন। সৌগত রায় এখনো সেই শিবিরে নাম লেখাননি, তিনি আপাতত কালীঘাট তৃণমূলেই রয়েছেন। কিন্তু এবার অমিত শাহ, জেপি নাড্ডাদের সঙ্গে তার ছবি ঘিরে জল্পনা তৈরি হচ্ছে। এটা কি সমীকরণ বদলের আভাস? সুযোগ পেয়ে এ নিয়ে প্রশ্ন তুলে খোঁচা দিয়েছে বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআই। আপনাদেরকে গদ্দার বলছেন, নিজে আলোচনা করছেন। হ্যাঁ, এরকম তো রাজনীতিতে হয়, এটা ডাবল ট্র্যাক বলে। একাধিকবার ওনাদের মধ্যে হয়তো কোনো আলোচনা হচ্ছে, হয়তো ওনারা কোনো পরিকল্পনা করছেন। একটা জায়গায় দেখলাম যে প্রাক্তন সভাপতি এবং বর্তমান মন্ত্রী শ্রদ্ধেয় জেপি নাড্ডার সঙ্গে, আর একটা জায়গায় সেখানে দেখলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিও রয়েছেন। তো ওনার সঙ্গে হয়তো কোনো আলোচনা চলছে। কল্পনা জল্পনা ইত্যাদি তো চলতেই থাকে। তো সংসদে বা যারা রাজনৈতিক কর্মী, তারা যদি তাদের ব্যক্তিগত পরিচয় বা এক জায়গায় থাকার জায়গায় কোথাও বসে খান, তার মানে এটা হতে পারে না যে ও ভাঙচুর হচ্ছে কি হচ্ছে না, কোনোটাই এরমভাবে পরিস্ফুট হয় না, বলা যায় না। যারা এসব নিয়ে চিন্তা করছেন তারা করছেন, তার কারণ তৃণমূলের ক্ষেত্রে দেখা গেছে যে তারা যেদিকে ঝোল সেদিকেই ভাত মাখে বা সেদিকে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাই জন্য ওদের নিয়ে আলোচনা হচ্ছে। উল্টোটাও তো হতে পারতো, দেখুন সেটা কিন্তু হচ্ছে না। যদিও কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায় এবং শত্রুঘ্ন সিনহা সমস্ত জল্পনাই খারিজ করেছেন। পুরনো বন্ধু কে আপনার জেপি নাড্ডা, কালকে আমাদের মিটিং ছিল এখানে। আদারওয়াইজ পলিটিক্যাল ম্যান না, খামোশ। আমি জন্মে বিজেপি বা এনসিপিআই তে যাব না। মনে হচ্ছে বিজেপি তো ফেক নিউজের জন্য বিখ্যাত, ওরাই প্রচার করছে। না না, একটি টেবিলে একদিনের জন্য বসে না, আমার ছবিটা দেখিয়েছে, কিন্তু এর মধ্যে কি কায়দা আছে আমি জানি। কালীঘাট তৃণমূলের আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার পাশে দাঁড়িয়ে বিদ্রোহী সাংসদদের এনসিপিআই-কে কড়া ভাষায় নিশানা করেছেন। খেতেই পারে, খাওয়া দাওয়া করলে তো অন্য কিছু অসুবিধা নেই। এনসিপিআই বলছে কি আমাদেরকে গদ্দার বলছে, আর রাস্তা একটা খুলে রাখছে। কোনো রাস্তা খোলাখুলি নেই, একটাই রাস্তা। ওই 20 গদ্দার 2029-এ শেষ হবে, সেটা একটাই রাস্তা। বৃহস্পতিবার 20 জন বিদ্রোহীর ছবি সহ প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরা হচ্ছে গদ্দার পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলার গদ্দাররা পশ্চিমবাংলায়
তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির বিরুদ্ধে ভোট নিয়েছিল এবং সে বিজেপির বিরুদ্ধে ভোট নিয়ে 4th মের পর পাল্টি খেয়ে এনসিপিআই হয়ে এখন বিজেপির সঙ্গে রয়েছে। তা এরা বেইমানিটা কার সঙ্গে করলো? বেইমানিটা তো করলো বাংলার মানুষের সঙ্গে। বাংলার ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে এই 20 জনের কলঙ্কিত নাম থাকবে, কেউ আটকাতে পারবে না। কল্যাণ ব্যানার্জি একা কেন ধর্ণা দিচ্ছেন? তো গদ্দার যদি তৃণমূল থেকে যারা এনসিপিআই চলে গেছেন তারা হন, তাহলে পরে বাকি যারা তৃণমূলে অবশিষ্ট আছে তারা সবাই তো একত্রিত হয়ে গদ্দারদের বিরুদ্ধে ধর্ণা দেওয়া উচিত ছিল। তাহলে কি ধর্ণা দেয়া নিয়েও কালীঘাট তৃণমূলের মধ্যে কি বিরোধ আছে? আর কালীঘাট তৃণমূল ভেঙে আবার কি শ্রীরামপুর তৃণমূল বলে নতুন একটা তৃণমূল তৈরি হবে নাকি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বিক্ষোভ দেখাচ্ছেন তখন দূর থেকে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কথা হয়, যাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। बीजेपी के राज में तो सब कुछ ही होता है। हमारे यहाँ से पहले आपके यहाँ गए, फिर आपके यहाँ से। नहीं, वो लोग तो हमारा टिकट से जीता था। आप लोग का उधर से 2014 में चला गया। पश्चिम बंगाल में आप लोग को कुछ भी नहीं है, नहीं था, इसलिए वो लोग तो हमारा टिकट से जीता है। लेकिन थे तो कांग्रेस ही। अरे कांग्रेस तो हम भी थे, वो तो छोड़ो ना तुम लोग। अरे कांग्रेस तो हम लोग को, कांग्रेस तो हम भी थे। आई वाज द वाइस प्रेसिडेंट ऑफ द यूथ कांग्रेस। आप लोग तब दीदी को तो भगा दिया था, ये बात बोलो 97 में। अरे दीदी को नहीं भगा था तो तुम लोग का ऐसा हाल होता? दीदी को 97 में भगा दिया। दीदी को राजीव जी बहुत, आई नो दैट्स द रीजन। राजीव जी बहुत प्यार करते थे। राजीव जी भी दीदी को सम्मान दिया। और लेकिन अरे पप्पू सिंह सुनो भाई, ज्यादा मत बोलो। उस टाइम कांग्रेस सीपीएम का साथ एक हो गया। सीपीएम के बारे में जब हम लोग बोलते थे, दीदी जब बोलते थे, उसने दीदी को निकाल दिया था। कांग्रेस साथ है ना? हाँ है, हम भी थे। সংবিধান প্রণেতাদের আজকে লজ্জা পাওয়ার কথা যে তাদের কিছু করার নেই, এটা হতে পারে। সারা ভারতের নজির কত আছে আমার জানা নেই। পশ্চিমবঙ্গ দেখিয়ে দিল যে দলবদলও একটা শিল্প হতে পারে, নির্লজ্জের মতো শিল্প হতে পারে। তুমি বলছিলে যে এখনকার রাজনীতিবিদরা দল পাল্টান আর শিবির পাল্টান। আরো একটা কথা বললে যে রাজনীতি সম্ভাবনার শিল্প। আমি বলছি রাজনীতি সম্ভাবনার শিল্প নয়, রাজনীতি একটা পেশা। এই মুহূর্তে রাজনীতি ধান্দাবাজদের একটা পেশা। আমি শুনেছি যারা এই শিবির বদলাচ্ছেন তাদের মধ্যে অনেকেই নাকি আইনজীবী। আমি নাম করে বলতে পারি, তার মধ্যে সব্যসাচী দত্ত যেমন, তেমন জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য। তোমাকে আমি জিজ্ঞাসা করি, আচ্ছা এনারা আইনজীবী হিসেবে ওই লাল আলো জ্বলা গাড়িটা চড়তে পারতেন, কোটি কোটি টাকা রোজগার করতে পারতেন, এরোপ্লেনের বিজনেস ক্লাসে উঠতে পারতেন, উঠেছেন। কারণ এই রাজনীতিতে আজকাল কম মেধার মানুষেরা অনেক বেশি উপরে উঠতে পারে, স্যালুট পেতে পারে পুলিশের। যে পুলিশ কদিন আগে তাদের স্যালুট করতে, এখন সেই পুলিশই তাদের ঘাড় ধরে নিয়ে জেলে ভরে আর ডিমের হাত থেকে বাঁচাবার চেষ্টা করে। সুমন, একটা ভোট হোক তো, আজকে একটা ভোট হোক। আজকে যারা বলছে তারা তৃণমূলের মধ্যে কেউ কালীঘাট তৃণমূল বা ঋতব্রত তৃণমূল, একটা ভোটে জিতে তারা দেখাক তো এরা জিতবে। মনে রেখো 2,40,00,000 লোক কিন্তু তৃণমূলকে ভোট দিয়েছিল, অর্থাৎ তৃণমূলের একটা বড় ভোট কিন্তু রয়েছে। আজকে তারা কপাল চাপড়াচ্ছেন যে কাদের তারা ভোটে জিতিয়েছেন। আজকে আরেকটা ভোট এক্ষুনি হোক, আমি দেখতে চাই নিজের পরিবারের লোকও এদের ভোট দেয় কিনা। কথাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে অস্তিত্ব যে অবস্থায় আছে, আমরা তৃণমূল কংগ্রেসকে নিয়ে কেন আমরা বিজেপি থেকে আলোচনা করব? আমরা কেন করব? আমরা ওদের দলের কি হলো, কে গেল, কি থাকলো, কিচ্ছু নয়। আমরা সিপিএম সম্পর্কে না আলোচনা করতে হতো না যদি না 3.5 ঘন্টার মধ্যে ওই দল থেকে নিয়ে আপনি টিকিট দিতেন 3 জনকে রাজ্যসভায়। আমি এটা যদি না আপনি তো উত্তর দেবেন, যদি না পদত্যাগ পত্র পাঠানোর সঙ্গে সঙ্গে তাকে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূলের সাংসদকে দেখা যেত, যদি না স্পিকারের সঙ্গে দেখা করার আগেই প্রায় 20 তৃণমূল সাংসদ ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে মিটিং করতেন। না, আমি এই 3টে ঘটনা না হলে আপনাকে জবাবও দিতে হতো। আমি এটার উত্তর দেবো। আমরা 2021-এ তোমার মনে আছে আমরা 77 থেকে 2 জন যারা লোকসভা সদস্য ছিলেন পদত্যাগ করার পর 75 হলো। 5 বছরে 10 জনের বেশি তৃণমূল কংগ্রেস ভাঙাতে পারেনি। আর সেই 10 জনের যতজনকে আবার টিকিট দিয়েছিল কেউ জেতেনি, সবাই হেরেছে, একজনও কেউ জেতেনি।
তো তার কারণ হচ্ছে এরা যারা যাচ্ছেন তারা সবাই জেতার জন্য যাচ্ছেন নাকি? তারা নিজেদের সুরক্ষিত রাখতে যাচ্ছেন, বাঁচার জন্য যাচ্ছেন। এরা জাস্ট সার্কাসের হাত থেকে যাচ্ছেন, এরা সার্কাসের যে জোকার, এদের নীতিভ্রষ্ট, এরা আদর্শহীন রাজনৈতিক ব্যবসাদার, ব্যবসা করার জন্য এরা সব দোষ বেচারা জোকারের, আর রিং মাস্টার তিনি কিছু জানেন না, ভাজা মাছ উল্টে খেতে জানেন না, ভাজা পনির উল্টে খেতে জানেন না, কি করবে তারা কি করবে, কোন দিকে যাবে সেটা নয়। আমি বলছি, তুমি যেটা বলছো দিল্লিতে, আমি তৃণমূল দলের যতজন এমপি আছে, যতজন রাজ্যসভায় বা লোকসভায় আছে, এমনকি তৃণমূল কংগ্রেসের যারা এবার বিধানসভায়ও জিতেছে, একজনেরও ইন্ডিপেন্ডেন্ট হিসেবে নিজের বুথের জেতার মতো তাদের ক্ষমতা নেই, একজনেরও নেই। তাই আমার লোকসভার বাধ্যবাধকতার জন্য, আমার রাজ্যসভার বাধ্যবাধকতার জন্য কেউ যদি আমাদের সঙ্গে সমর্থন করতে চায়, আমাদের অসুবিধাটা কোথায়? আমরা 2/3 হতে হবে, সেই জন্য প্রয়োজন। এক সেকেন্ড, আমার নিতে আমাদের অসুবিধা কিছু নেই, কিন্তু পশ্চিমবাংলার বিধানসভার ক্ষেত্রে যদি আমি বলি, আমরা 2008-এর আগে দাদা আপনার নিতে অসুবিধা নেই, আমাদের দেখতেও অসুবিধা ছিল না যদি সংকল্পপত্রে বলে দিতেন কি কি ক্রাইটেরিয়া থাকলে একজন মানুষ ভালো তৃণমূল হতে পারে, আর কি কি ক্রাইটেরিয়া থাকলে একজন মানুষ খারাপ তৃণমূল হতে পারে। আপনি বলবেন, সুকান্ত মজুমদার ভোট প্রচারে বললেন প্রকাশ চিক বড়াই হচ্ছে গরু পাচারকারী, তাকেই তো রাজ্যসভায় পাঠাচ্ছেন, তাহলে কে ঠিক? সুকান্ত মজুমদার মিথ্যা বলে একজন মন্ত্রী, তিনি ওখানে গেছেন, ওখানকার যে ইনফরমেশন ওর কাছে তুলে দেওয়া হচ্ছে তার ভিত্তিতে বলেছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত একজনের অপরাধ বা দোষ বা সে যদি এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে, এই প্রশ্ন আপনারা ঠিক করে নিন যে স্বপন দাস দেবে না অনির্বাণ দেবে, সেটা একেবারে পরিষ্কার। তাহলে আমি বলছি, ঠিক যে কারণে বনসহায়ক পদের দুর্নীতির অভিযোগ তোলা যায়, মঞ্চের ওপর থেকে প্রকাশ্যে তোলা যায়, আবার তাকেই একেবারে গলবস্ত্র করে দলে নেওয়া যায়, ঠিক সেই লজিকে ভোটের আগে বলা কথা, ভোটের পরে মার্চ মাসে বলা কথা জুন মাসে এসে অবান্তর হয়ে যায়। একদিকে অমিত শাহ জেপি নাড্ডাদের সঙ্গে সৌগত রায়ের ছবি ঘিরে প্রশ্ন উঠছে, কালীঘাট তৃণমূল কি ফাঁকা হতে পারে? অন্যদিকে বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআইতেও তৈরি হচ্ছে ভাঙনের জল্পনা। মঙ্গলবার এনডিএর বৈঠকে অংশ নেওয়ার জন্য ডাক পেয়েছিল এনসিপিআই। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সারিতে জায়গা পেয়েছিলেন এনসিপিআই এর কাকলি ঘোষ দস্তিদার, ঠিক পিছনের দ্বিতীয় সারিতে ছিলেন শতাব্দী রায় এবং অসিত মাল। কিন্তু সংসদে থেকেও এই বৈঠকে ছিলেন না এনসিপিআই এর 3 সাংসদ, আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই 3 জনই মুর্শিদাবাদ জেলার সাংসদ। বৃহস্পতিবারও সংসদ চত্বরে কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের সঙ্গে দেখা যায় এনসিপিআই এর আবু তাহের এবং খলিলুর রহমানকে। দুজন কি আপনাদের সঙ্গে আবার আসছেন? সে তো আমি জানি না। এনসিপিআই কি ধর্মনিরপেক্ষ? না, জানি না, ওটা খোঁজ খবরই নাই। তাহলে কি এই 3 জন কালীঘাট তৃণমূলে ফিরতে পারেন? পশ্চিমবঙ্গের মানুষ যখন বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনে, সেই সময় একটা বিষয় সকলেই জানতেন যে এই দলটির কোনো মতাদর্শ নেই, অর্থাৎ সংসদীয় গণতন্ত্রে মতাদর্শ ছাড়াও রাজনৈতিক দল হতে পারে কর্মসূচি ভিত্তিক। সেখানে কর্মসূচি বা উদ্দেশ্য মূলত ছিল বামফ্রন্ট সরকারকে সরানো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সফল হয়েছে। কিন্তু বাংলার মানুষ যাদের ওপর লগ্নি করলেন ক্রমাগত তাদের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে, সেই জায়গায় তারা যেটা মুশকিল করলেন সেটা হচ্ছে মতাদর্শ না থাকার ফলে এই দলটি যখন ক্ষমতার থেকে চলে যাবে, তাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা যখন খুশি যে কোনো দলে চলে যেতে পারেন, কারণ কোনো রাজনৈতিক ভাবনা নিয়ে তারা তৃণমূল কংগ্রেস করেননি। এবং এটা আগের থেকে জানা ছিল, এবং এবারের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় আমরা দেখেছি তাদের বিধানসভায় জয়ী 80 জনের মধ্যে 60 জনের মধ্যেই আলাদা দল করে চলে গেছেন, এবং তাদের বিজেপির সঙ্গে যে একটা দহরম মহরম আছে এটা বোঝা যাচ্ছে। এবং লোকসভাতেও তাদের 28 জনের মধ্যে 20 জন, একজন মারা গেছেন লোকসভায়, এবং এই 20 জন অন্য দল করেছেন, এনসিপিআই আমরা যেটাকে বলছি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো অন্য দলে গেলেন, এবার এনসিপিআই যে করলেন সেইখানে দাঁড়িয়ে তাদের এবার আলোচনা হচ্ছে তারা সরাসরি বিজেপিতে যোগ দেবেন নাকি তারা আলাদা একটা দল করে থাকবেন। এবার মূল জায়গাটা কি, যে জায়গাটায় বারবার করে মকারি অফ ডেমোক্রেসির কথাটা আসছে, সেটা হচ্ছে যে বিজেপি তাদের তৃতীয়বারে 240টি আসন পেয়েছিল, একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না, অন্যদের নিয়ে তারা সরকার গড়েছেন। এখন তারা 2/3 দিকে যাওয়ার চেষ্টা করছেন, কারণ আমাদের সংবিধান
চায় যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলে তবেই সংশোধনীটা করা যাবে। এবার এক দেশ এক ভোট আসনের সংখ্যার পরিবর্তনের জন্য তাদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগছে। এইবার এই 20 জনের মধ্যে 3 জন আছেন, আপনি জানেন বোধহয়, আবু তাহের আছেন, ইউসুফ পাঠান আছেন, যারা কিন্তু আবার সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা সরাসরি বিজেপিতে গেলে তারা যেখান থেকে নির্বাচনে জিতেছেন তাদের সেখানে ঠিক কী ধরনের রিপার্কেশন হবে তারা বুঝতে পারছেন না। ফলে এই গোটা বিষয়টি যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গণতন্ত্রের যে একেবারে ফান্ডামেন্টাল বা মূলগত জায়গা, সেই জায়গাটি সম্পূর্ণভাবে গুলিয়ে যাচ্ছে। কারণ মানুষ যে কারণে যাদের ভোট দিয়ে যার বিরুদ্ধে দাঁড় করিয়ে জিতিয়েছেন তারা সম্পূর্ণভাবে তার উল্টো দিকে চলে যাচ্ছেন। বিজেপির ক্ষেত্রে এদেরকে প্রয়োজন, এবং এদেরকে প্রয়োজন এই কারণেই যে তারা তো অবশ্যই তাদের যে আদর্শগত জায়গা সেটা কেউ মানতেও পারেন নাও মানতে পারেন, সেইখানে তারা বারবার চাইছেন 2/3 পেতে এবং তারা যে কাজগুলো করতে চান করতে। সেই জন্যে তারা গণতন্ত্রের যে সাবভার্সান, যে যেটুকু গুলিয়ে দেয়া, সেটা হলেও তাদের কোনো ক্ষতি নেই, যেন একটা বড় ভালো কাজের উদ্দেশ্যে কিছু খারাপ কাজ করা যায়। এবং এই আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে দলবদল বহুদিনই আছে। তৃণমূল পশ্চিমবঙ্গে আসার পর দলবদলটা একেবারে ছেলে খেলার পর্যায়ে চলে গেছে। এবার উল্টো দিকটা হচ্ছে যারা তৃণমূলে ছিলেন তারা কেন বিজেপিতে যাচ্ছেন। এইখানেই বাংলার মানুষের মনে যে প্রশ্নটা আসছে যে এটা কি সত্যি যে দুর্নীতি, যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আলোচনা করে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছিল, তাহলে সেই তৃণমূলের মানুষগুলিকে বিজেপি যদি তাদের দলে নিয়ে নেয় তাহলে গোটাই যে পশ্চিমবঙ্গের নির্বাচন, তারপর বিজেপি যে কথাটা বলেছিল, সেই জায়গাটি কিন্তু একেবারেই তার রাজনৈতিক জায়গাটা সম্পূর্ণভাবে বিপর্যস্ত এবং ব্যর্থ হয়ে যাচ্ছে। ফলে এই গোটা বিষয়টি যা যা ঘটছে এগুলো মোটেও দেশের সংসদীয় গণতন্ত্রের পক্ষে ভালো বিজ্ঞাপন নয়। এই তিনজনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরালো করেছে কালীঘাট তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের মন্তব্য। আমাদের সাথে তারা কথা বলেছে, তাদের যে অসন্তোষ এনডিএতে যাওয়া নিয়ে সেটা জানিয়েছে। তো আপনাদের সঙ্গে কি কথা তারা বলছেন দাদা? এনডিএর ব্যাপারে ওদের রিজার্ভেশন আছে, যে জন্য ওরা যাননি। এখন ওদের ডিসিশন ওরা নেবেন। মুর্শিদাবাদে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেখানে এনডিএ বা বিজেপির সাথে যাওয়া ঠিক কিনা সেটা তারা বিচার করবে। যদি আসেন তাহলে কি হবে, আপনারা নেবেন তাদেরকে? আমাদের পুরনো পার্টির লোক যদি কেউ আসে, সেই ব্যাপারে মমতা ব্যানার্জির সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু বিজেপি এ নিয়ে কোনো মন্তব্যই করতে চায়নি। এনসিপিআই এর সদস্য হিসেবে কিছু সাংসদ তারা আমাদের এনডিএর বৈঠকে যোগদান করেছিলেন, কারণ এনসিপিআই আমাদের এনডিএর সদস্য। তো স্বাভাবিকভাবে তারাই বলতে পারবেন তাদের কোনো সদস্য কেন আসেনি, 3 জন না 5 জন, কজন আসেনি সে তো আমরা জানি না। তারা আলাদা দল, তাদের আলাদা বিষয়, তারা বলতে পারবেন। শেষ অবধি কি ফের পশ্চিমবঙ্গের রাজনীতিতে শিবির বদল দেখা যেতে পারে? সিদ্ধান্ত বদলে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের এই 3 সাংসদ বিজেপির ছোঁয়া এড়াতে পারেন? পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে 20 জন সাংসদের তৃণমূল দল ত্যাগ এবং এনসিপিআইয়ের মাধ্যমে এনডিএতে যোগদানের যে প্রচেষ্টা, সেটা একটা ঘা খেয়েছে এই এনডিএর যে সভা, তাতে 3 জন সংখ্যালঘু সাংসদের যোগদান না করাতে। এই যে 3 জন সংখ্যালঘু সাংসদ যারা যোগদান করেননি, অর্থাৎ খলিলুর রহমান, আবু তাহের খান এবং ইউসুফ পাঠান, এরা জিতে এসছেন মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্র থেকে। এবং মুর্শিদাবাদের এই যে ভিন্ন ভিন্ন এলাকার যে লোকসভা কেন্দ্র, সেগুলো গোটা মুর্শিদাবাদ অঞ্চলই বস্তুতপক্ষে সংখ্যালঘু অধ্যুষিত, এবং সেখানে 30% অনেক বেশি, অর্থাৎ 70% মুসলিম সম্প্রদায়, জনসম্প্রদায় বাস করেন। এই রকম একটা এলাকা থেকে যারা তৃণমূলের হয়ে জিতে এসছেন বিজেপি বিরোধী ভোট নিয়ে, অর্থাৎ সে সময়ে এসআইআর চালু ছিল না, এটা ঠিক কথা, কিন্তু সিএএ বা এনআরসি এইসব যে ইস্যু, সেগুলোতে তারা বিজেপি বিরোধী একটা অবস্থান নিয়ে ভোট দিয়েছিল এই লোকসভা সাংসদদের। এবং বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে বিজেপির যে পদক্ষেপ, তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা যথেষ্ট আশঙ্কিত ছিল, এবং সেই কারণেই তারা তৃণমূলকে ভোট দিয়েছিল এবং বিজেপি বিরোধী অবস্থান নিয়েছিল। এদের ভোটে জিতে আসা এই সমস্ত তৃণমূল সাংসদ আজ যদি বিজেপিতে যোগদান করে, এবং বিজেপিতে যদি যোগদান নাও করে, অর্থাৎ
যদি তারা এনসিপিআই এর মাধ্যমে একটা বাফার জোনে থেকে এনডিএকে সমর্থন জুগিয়ে যায়, তাহলে সেটা তাদের পক্ষে এতটাই খারাপ জায়গায় নিয়ে যাবে যে সেখানকার মানুষ পরবর্তী নির্বাচনে তাদেরকে ভোট দেবেন না, সেটা তো পরের কথা। তারা সেই সব সংসদীয় এলাকায় ঢুকতেই পারবেন না। এইটা এই তৃণমূল সাংসদেরা বুঝতে পেরেছেন এবং সেই কারণেই তারা যোগদান করেননি। হয়তোবা সেটা তৃণমূলের কাছে একটা নতুন প্রতিশ্রুতি, অর্থাৎ কালীঘাট তৃণমূলে তারা ফিরে আসবার একটা কথাও ভেবে থাকতে পারেন। এর দুটো ইম্প্যাক্ট আছে। প্রথম ইম্প্যাক্ট যে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে তৃণমূল এটা বুঝিয়ে দিল যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট খুব গুরুত্বপূর্ণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে যারা নির্বাচিত হয়ে এসছেন তারা তৃণমূল ছেড়ে যাবে না। অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় রাজ্য রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ অবস্থান আবারও নিল, যেটা বিজেপির বোঝা প্রয়োজন। এবং দ্বিতীয় ইম্প্যাক্ট, বিজেপি কিন্তু এই যে একটা নতুন মডেল তৈরি করলো রাজ্য রাজনীতি, এটা কিন্তু অন্য রাজ্যের ক্ষেত্রেও তারা চালু করতে পারে। অর্থাৎ নিজেদের বিজেপিতে সরাসরি যোগদান না করিয়ে একটা এনসিপিআই মডেল তৈরি করে, যেটা শুধুমাত্র রেজিস্টার্ড একটা পার্টি, যার কোনো ইলেকটোরাল কোনো স্বীকৃতি নেই, অর্থাৎ ইলেকশন কমিশন তাদের স্বীকৃতি দেয়নি, এখন তো লোকসভার স্পিকারও তাদের স্বীকৃতি দেয়নি। এই রকম একটা দল তাদের যোগদান করিয়ে তারা নতুন করে তাদের সংখ্যা বাড়াতে পারে এবং সেই সংখ্যা বাড়িয়ে গণতন্ত্রকে প্রবঞ্চিত করে তারা ডিলিমিটেশন বিল বা উইমেন্স রিজার্ভেশন বিল তারা চালু করতে পারে। এই ব্যাপারটা কিন্তু দুটো বিষয়ই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো বটেই, সারা ভারতের পরিপ্রেক্ষিতেও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কে কখন কোন দিকে যাচ্ছেন, কোন দলে কোন শিবিরে কার সঙ্গ ছাড়ছেন, কার হাত ধরছেন, কি উদ্দেশ্যে ছাড়ছেন, কি উদ্দেশ্যে ধরছেন, কে আসল বিরোধী, কে নকল বিরোধী, কোথায় নীতি, কোথায় নৈতিকতা, কার স্বার্থ, মানুষের না নিজের, সব গোলমাল পেকে গেছে, বুঝে ওঠা দায়। সম্প্রতি স্ত্রী ও 2 ছেলে ইডির নোটিশ পাওয়ার পরই কালীঘাটের সঙ্গ ছেড়ে ঋতব্রত তৃণমূলে যোগ দিয়েছেন মদন মিত্র। নিজেও ইডির সামনে হাজিরা দিয়েছেন, তার গলায় এখন হেঁয়ালি। আমি যদি আজকে মমতার শিবির থেকে চলে আসি, জনগণের কিছু যায় আসে না। কালকে যদি আমি ফিরে যাই, জনগণের কিছু যায় আসে না। কারণ সবাই জেনে গেছে এই ভালো আর কালোর মধ্যে সব ভেতরে কিন্তু সেটিংয়ের খেলা চলছে। সেটিংয়ের খেলা, একদম সেটিংয়ের খেলা। এবং এমন সেটিংয়ের খেলা, তুমি আজকে যাকে দেখবে কুখ্যাত অপরাধী বলে ছবি স্টেশনে স্টেশনে লুক আউট নোটিশ বেরিয়ে গেছে, পরের দিন দেখবে তাকে একটা বড় সম্মানে ভূষিত করা হচ্ছে, সে গিয়ে বসে পায়ের ওপর পা দিয়ে সম্মান নিচ্ছে। শিবির বদল নিয়ে কি তাহলে কিছু ভাবছেন মদন মিত্র? আমরা কেন বদল করেছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ন্যূনতম মানে কি বলবো, দুঃখ হোক, আক্ষেপ হোক, যে কেন আমার পুরনো লোকগুলো চলে যাচ্ছে, যারা আমায় দেখলে ভগবান বলে মনে করতো, তারা কেন আজকে আমার সাথে থাকছে না। তাতে দেখলাম যথা পূর্বম তথা পরম। আমি এটা খোলা মনে বলছি, যে দায়িত্ব আমাদের রাজনীতিবিদদের পালন করা উচিত, বিশেষ করে অপোজিশনের, কারণ অপোজিশন হচ্ছে ইনকামিং আর রুলিং হচ্ছে আউটগোয়িং। এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম। সেখানে আমরা রোজ বিকেলবেলা একটা এতে বসি, ফেসবুকে কিছু কিছু ভাষণ দিই, মানুষ কিন্তু পলিটিশিয়ানদের ওপর মানে আস্তে আস্তে ঘৃণায় ভরে যাচ্ছে। তারা বাড়িতে বিয়ে বাড়ি হলে আগে ফার্স্ট নাম হতো এলাকার নেতাকে, এমএলএকে, এমপিকে, তাকে ডাকো। এখন বলে ওকে ডাকবি, ওকে ইডি ডেকেছিল, তারপর ও তো সেই পলিটিক্যাল বা দুর্নীতিরে আছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক জটিল পরিস্থিতি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।